নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। শুরু করছি ইস্ট বেঙ্গল আড্ডা। আর আমি আপনাদেরকে শুরুতেই বলে দিই যে এই প্রশ্নটার উত্তর আমার কাছে নেই, আইএসএল হবে কি হবে না। অনির্বাণ বাবু শুরুতেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রোগ্রাম শুরু হওয়ার আগে। সেটা তো যারা আইএসএল করেন তারা বুঝবেন। জয় ইস্ট বেঙ্গল, শুভ সন্ধ্যা অর্ণব এবং বাকি সকলে যারা যারা আসছে। দেখুন, প্রথম কথা যে আমরা একটা মরশুম শুরু করতে চলেছি। সেই মরশুমটা আমাদের ঈশ্বরের কাছে সকলে প্রার্থনা করি, উইথ ফোল্ডেড হ্যান্ড সকলে আমরা প্রার্থনা করি যে মরশুমটা আমাদের ভালো যাক। ভালো বলতে কি, আইএসএল জেতা। অবভিয়াসলি যদি ভাবেন যে আমাদের মতো ক্লাব এর থেকে কমে কিছু ভাবতে পারে না, কিন্তু গত অন্তত 5-6 বছর ধরে যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে তাতে আমার কাছে এখন ভালোর সংজ্ঞা হলো ইস্ট বেঙ্গল ভালো ফুটবল খেলুক, রেসপেক্টেবল পজিশনে লিগ টেবিল শেষ করুক। এটা আমার কাছে একটা ভালো সংজ্ঞা। সৌমদীপ্ত বাবু, ওয়েলকাম, জয়নিং ফ্রম ক্যানাডা। অভিক দাস, থ্যাংক ইউ সো মাচ, জয় ইস্ট বেঙ্গল। শান্তনু চন্দ্র, জয় ইস্ট বেঙ্গল দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করতে চলেছি আমাদের শো। আমরা আলোচনা করব আজকে ইস্ট বেঙ্গলের মোটামুটি একটা স্থির চিত্র আমরা দেখতে পাচ্ছি, যাতে বোঝা যাচ্ছে মানে এখন আর সেরকম ধোঁয়াশা নেই। বেশ দু একটা জায়গা ছাড়া সেরকম আর ধোঁয়াশা নেই। বোঝাই যাচ্ছে যে আমাদের দলটা মোটামুটি কিরকম তৈরি হয়েছে বা হতে চলেছে। আমি একবার একটু আপনাদের বলে দিই, আজকে যেহেতু আমরা সকলে প্রায় 4 জন আছি, আরো 2 জন আসার কথা। ইন্টারনেটের সমস্যার জন্য আপনারা জানেন যে আমাদের আলোচনাটা মূলত ইন্টারনেট কেন্দ্রিক হয়তো। তো যতক্ষণ পর্যন্ত আমরা সকলে স্টুডিওতে আসছি ততক্ষণ পর্যন্ত বলা কিছু যায় না। পূজন এবং শুভময়েরও জয়েন করার কথা, দে আর ট্রাইং। আশা করি অলরেডি রায়সী চলেছে। রায়সী, দেখা যাবে? ক্যান উই সি ইউ? এনি প্রবলেম? হ্যাঁ রেওয়ানা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি দেখা যাবে কি? হ্যাঁ, আমাকে একটু টাইম দাও। অ্যাকচুয়ালি আমি যে ফোনে আছি, মানে আমি ওই ফোনটা একটু চার্জে দিয়েছি, তো একটু চার্জটা হয়ে গেলে আমি ক্যামেরা অন করছি কথা বলার সময়। একদম একদম একদম, তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, ডুরান্ড কাপ ইউএসএ থেকে কি করে দেখবেন? আমি আপনাদের একটা কথা বলি কুশল বাবু, সেটা হচ্ছে যে ডুরান্ড কাপ যারা দেখাচ্ছে তারা হচ্ছে সনি টিভি, সনি 10-2 বোধহয়। সঞ্জীব দা, সনি 10-2 তো? হ্যাঁ, সনি 10-2 সনি লিভ, সনি 10-2 সনি লিভ, আর সনি লিভ দেখাচ্ছে ওটিটি অ্যাপে। এবার আপনি ইউএসএ থেকে দেখবেন তাহলে আমার মনে হয় যে আপনি কোনো ভিপিএন বা এইসব করে দেখতে পারেন। আমাদের এখানে অঙ্কনদা আছে, ভালো থাকলে আজকে লাইভে ভালো বলতে পারতো। আমার মনে হয় সেটা আপনারা ইন্ডিয়ান চ্যানেলস গুলো যেভাবে দেখেন ঠিক সেভাবেই আপনারা দেখতে পাবেন। এটা দেখার অসুবিধা হওয়ার কথা না। কলকাতা লিগ দেখার অসুবিধা ছিল এটা একটা, কিন্তু আমার মনে হয় যে সনি থেকে ম্যাচ দেখার আপনাদের অসুবিধা হবে না। অ্যাবসলিউটলি সমুদ্র বলছেন ক্যানাডা থেকে ম্যাচ দেখতে সনি লিভ পাওয়া যাবে না, সেক্ষেত্রে ভিপিএন বা এরকম কোনো পরিষেবা আপনারা নিতে পারেন। আমি এই ব্যাপারে স্বচ্ছ ধারণা আমার নেই, আমি কোনোদিন ইউজ করিনি, কিন্তু যারা আমাদের এখানে ওভারসিজ আছেন ইস্ট বেঙ্গল আড্ডার তারা ইউজ করেন। আমি অবশ্যই জিনিসটা তাদের থেকে জেনে এই আগামী 1-2 দিনের মধ্যেই ডুরান্ড কাপ আগে আসার মধ্যেই আমি কিন্তু আপনাদের স্বচ্ছভাবে পরিষ্কারভাবে জানিয়ে দেবো। আদারওয়াইজ কি করবো, কমিউনিটি পোস্টেও আমি জানিয়ে দেবো। কুশল বাবু যেরকম বলছেন ভিপিএন নট অ্যালাউড বাট উই উইল গেট সাবস্ক্রিপশন ফ্রম সনি লিভ। আচ্ছা, সেটা হয়তো ইউনাইটেড স্টেটস থেকে দেখা যেতে পারে। ওয়ান ফুটবলে দেখাবে কিনা আই এম নট শিওর, সেটা দেখে নিতে হবে আমাদের। ওয়ান ফুটবল অ্যাপে কিন্তু আইএসএল দেখা যায়, লাস্ট ইয়ার থেকে দেখা যাচ্ছে। ডুরান্ড কাপ দেখাবে কিনা আই এম নট শিওর। ঠিক আছে, তো আমার মনে হয় সনি যেহেতু প্রচন্ড রেকগনাইজ একটা গ্রুপ চ্যানেল আছে এবং আমার মনে হয় দেখতে অসুবিধা আপনাদের হবে না, কিছু না কিছু হয়ে যাবে, আমি জানাবো সেটা। অনেকেই আছেন আমাদের ইস্ট বেঙ্গল আড্ডার যারা ইউনাইটেড স্টেটসে রয়েছেন, আমি তাদের থেকে জেনে আপনাদের অবশ্যই ইস্ট বেঙ্গল আড্ডার মাধ্যমে বা কমিউনিটি আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি জানাবো। এছাড়া মোটামুটি আপনারা বুঝতেই পারলেন সনিতে দেখা হবে। তো আমরা আমাদের আলোচনা আজকে মোটামুটি শুরু করে দিচ্ছি, আড্ডাটা আমাদের শুরু করে দিচ্ছি। আজকে আমাদের টিম কিরকম হলো ওভারঅল আমি সেটা নিয়ে আগে প্রথমে একটু বলি, তারপরে আমাদের আলোচনা হবে। গোলকিপারে আমাদের প্রসুখান সিং গিল, দেবজিৎ মজুমদার রয়েছে, দুজনেই কিন্তু প্র্যাকটিস করছে। এছাড়া গৌরব সাউকে সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে। গৌরব কিন্তু কলকাতা লিগেরও ও দলে রয়েছে, কিন্তু গৌরবের যে কলকাতা লিগে আদিত্য পাত্র কিন্তু ক্যাপ্টেন, তো গৌরবকে দেখা যাচ্ছে, আমার মনে হয় গৌরবকে দেখা যাচ্ছে সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস করতে। 3 নম্বর কিপার হয়তো গৌরবের কথা ভাবা যেতেই পারে। ওকে, সো আচ্ছা, ডিফেন্ডার হচ্ছে আমি আপনাদের বলি আনোয়ার আলী, লালচুংডুঙ্গা, মার্তান্ড রায়না, এই 3 জন হচ্ছে আমাদের ভারতীয় সেন্টার ব্যাক। এর বাইরে ভাববেন না।
একদম কে কি পজিশনে খেলতে পারে সেটা পরে। আনোয়ার আলী, লালচুংনুঙ্গা এবং মার্তেন রায়না হচ্ছে ভারতীয় সেন্টার ব্যাক। এছাড়া আমাদের বাঁদিকে দুটো প্লেয়ার আছে, প্রভাত লাকড়া এবং জয় গুপ্তা। ডান দিকে আমাদের আছে মোহাম্মদ রাকিব এবং গুরসিমরত সিং গিল, ঠিক আছে, এছাড়া সুমন দে। কিন্তু আমার যেটা মনে হয় কোচ ডান দিকে একটা রিইনফোর্সমেন্টের জন্য চেষ্টা করবেন এবং তার খবরও মার্কেটে আছে, করা হবে বা আসছে, ঠিক আছে। তো এর সঙ্গে আপনি আমাদের একজন ফরেন সেন্টার ব্যাক কেভেন লিওনেন সিবেলে, যে কিনা আর্জেন্টিনার সেন্টার ব্যাক, তার নাম জুড়ে দিলেন। এটা হচ্ছে আমাদের ডিফেন্স লাইন গেল। একটা কথা ডিফেন্স বলার আগে আমি বলে রাখি, লালচুংনুঙ্গা হচ্ছে এমন একটা প্লেয়ার যাকে কিনা আপনি ডিফেন্সের 3টে পজিশনই ট্রাই করতে পারেন, সেন্টার ব্যাক, রাইট ব্যাক এবং লেফট ব্যাক, এবং 3টে পজিশনই খেলেছে। এটা কিন্তু খুব ক্রুশাল হতে যাচ্ছে। মিডফিল্ডের কথায় আসি, আমি নামগুলো পড়ছি, তারপরে আলোচনা তো অবশ্যই হবে। জিকসেন সিং, মার্ক জোথানপুইয়া, আচ্ছা আমি ওভাবে না, আমি প্রথমে সিডিএম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে বলি, যে মোহাম্মদ রশিদ প্যালেস্টাইনের ন্যাশনাল টিমের ফুটবলার ছিলেন, মোটামুটি খুব ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে, ইন্দোনেশিয়ায় খেলেছেন, অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। মোহাম্মদ রশিদের ওপর প্রচন্ড ভরসা আমাদের। তার সঙ্গে আছে সৌভিক চক্রবর্তী, আমাদের সৌভিক, চিরপরিচিত সৌভিক। তার সঙ্গে আছে জিকসন সিং এবং রামসাঙ্গা। সিডিএম পজিশনে আমাদের এই 4টে প্লেয়ার রয়েছে। যদি তন্ময় দাসের জায়গা হয় তো হতে পারে। ওকে, এবার আপনি আসুন, যদি এভাবে দেখেন যে লেফট উইঙ্গার পজিশনে কে আছে, বা সেন্ট্রাল মিডফিল্ড যদি সেভাবে দেখেন, না আমি লেফট উইং থেকেই শুরু করছি। মার্ক জোথানপুইয়া, বিপিন সিং, ঠিক আছে। আপনি মহেশের নামটা বলতে চাইবেন, আমি মহেশের নামটা এখন বলছি না, বলছি। আমি বাঁদিক, আমার মার্ক জোথানপুইয়া আর বিপিন সিং আছে। ডান দিকে যদি বলেন, আমি বিষ্ণুকে ধরছি। আপনি বলতে পারেন বিষ্ণু বাঁদিকে, হ্যাঁ এক্স্যাক্টলি বাঁদিকেও হতে পারে, এভাবে তো সেগ্রিগেট করা যায় না। আমি বলছি ডান দিকে বিষ্ণু এবং নন্দকুমার শেখর। মাঝখানে আমি 3টে প্লেয়ারের নাম বলছি। মিগুয়েল ডামাসেনো, সে ব্রাজিলিয়ান প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডার রোলে। একটু আমি বসুন্ধরায় ওর ম্যাচ আমি দেখেছি, একটু ডান দিক চেপে যদিও খেলে, বাঁ পায়ের ফুটবলার। এছাড়া নাওরেম মহেশ, আমি যাকে মাঝখানে পরিকল্পনা করছি। এছাড়া এডমুন্ড লালরিন্ডিকা, ঠিক আছে। ওকে, সো আমার মনে হয় মিডফিল্ড আমি আপনাদের একটা ধারণা দিতে পারলাম। নিঃসন্দেহে মিডফিল্ডে এবারে গতি বাড়বে, স্লথ মিডফিল্ডার হবে না। এবার আমি একটি বিদেশি ফুটবলারের নাম করব, যার উপর আমার খুব একটা বেশি শ্রদ্ধা নেই, তার ফুটবল স্কিলের উপর আমার শ্রদ্ধা আছে। আমি এটা কখনোই বলছি না যে তার ফুটবল স্কিল খারাপ, আউটস্ট্যান্ডিং প্লেয়ার। নাম হচ্ছে সাউল ক্রেসপো। কালকে সকালে পৌঁছবে যতদূর আমি জানি, বা উই আওয়ার্স অফ সানডে বলতে পারেন, কলকাতায় পৌঁছচ্ছে। আপনারা যারা অল্টিন আইজারের সাথে ইস্ট বেঙ্গলের হোম ম্যাচটা দেখেছেন বিশ্বভারতী ক্রীড়াঙ্গনে বসে বা টিভিতে, যাই হোক না কেন, তাদের খেয়াল আছে সাউল ক্রেসপোর গোলটার কথা। বক্সের বাঁদিক থেকে ড্রিবল করে ঢুকে কিভাবে গোলটাও করেছিল। এবং এমবিএসজির সঙ্গে যখন আমরা 3-0 গোলে হারছিলাম, তখন সেকেন্ড হাফে সাউলের গোলটার কথা। সাউল ক্রেসপোর কোয়ালিটি নিয়ে আমি বলছি না, কিন্তু যে পজিশনে সাউল ক্রেসপো নিজেকে ফিট করেছে, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, সেই পজিশনে কিন্তু হতাশ করেছে। পুরোপুরি সাউল ক্রেসপোকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানো যায়নি, তাহলে সাউল ক্রেসপোর রোলটা একটু প্রবলেম হয়ে যায়। বাট স্কিলফুল প্লেয়ার, ইন্টেলিজেন্ট প্লেয়ার, নো ডাউট। কেন জানি সাউল ক্রেসপো অস্কারের নেতৃত্বে ঠিকঠাক নিজেকে মেলে ধরতে পারে, এটা আমার ব্যক্তিগত মত। তো সাউল ক্রেসপো ইজ অপশন ইস্ট বেঙ্গলের জন্য। এছাড়া আমি এবার আক্রমণ ভাগ আসছি। ডিমিট্রি ডায়ামেন্টিকস, ডেভিড লালহামসাঙ্গা, জেসিন টিকে এবং হামিদ হাদাদ। এই প্লেয়ারটার এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই, কিন্তু ধরে নিতে পারেন এই সাইন হচ্ছে এবং আগামী সপ্তাহে এসে যাওয়া উচিত। আগামী সপ্তাহে ডুরান্ডের ফার্স্ট দুটো ম্যাচের আগে পাওয়া যাবে, ফার্স্ট ম্যাচটাতে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। হামিদের ওপর ইস্ট বেঙ্গল জনতার বিশাল ভরসা, মানে বিশাল এক্সপেকটেশন, সরি ভরসা রং ওয়ার্ড, এক্সপেকটেশন আমি বলবো। আচ্ছা, পূজন চলে এসছে, ওয়েলকাম পূজন অলসো। সময় চলে এসছে, সরি আমি অ্যাকচুয়ালি এই আমাদের এই ব্যাক এটাকে আমি দেখতে পাচ্ছি না, তাই জন্য হামিদের উপর অনেক ভরসা। কারণ কি আমরা কল্পনা করছি হামিদ উইল ডু সামথিং সিমিলার টু এলাদি নাজারাই। এটা আমরা কল্পনা করছি এবং এটা আমাদের হতেই পারে, কল্পনা এরকম হতেই পারে।
কারণ কি কি হবে না হবে সেটা তো পরের কথা, বাট এটা আমরা ভাবছি। তো অনেক আসবে, অনেক এক্সপেকটেশন রয়েছে। তো সব মিলিয়ে টিমটা এরকম দাঁড়াবে। স্টিল আমার মনে হয় রাইট ব্যাকে আমরা নতুন খেলোয়াড় পাবো বলে আশা করছি, অ্যাটলিস্ট দেখা যাক কি হয়। তো এই বছরের টিমটা হচ্ছে এই, আমরা মরশুমের আশা প্রত্যাশা নিয়ে আশা করছি। তার আগে আমি আপনাদের বলি, আমাদের আজকে ইস্ট বেঙ্গল আড্ডাতে রাইট উইং এবং লেফট উইং হিসেবে রাজশ্রী চক্রবর্তী এবং সৌময় দে এসছে অনেকদিন পর। আমি তো এদের সবসময় সেটাই বলি, ডান দিক আর বাঁ দিকে। আর মাঝখানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তো পূজন ঘোষ আমাদের সঙ্গে যোগদান করেছে, আর আমাদের ক্যাপ্টেন সঞ্জীব গাঙ্গুলি তো বরাবর আছেন আমাদের সঙ্গে। তো আশা করি ভালো লাগবে। তো ফ্যাসিনিও সিট বেল্ট, মোটামুটি আলোচনাটা ভালো করে এনজয় করবেন আশা করছি আগামী 1 ঘন্টা মোটামুটি। লেটস স্টার্ট। আমি গাঙ্গুলিদাকে দিয়ে শুরু করি, ক্যাপ্টেনকে দিয়ে শুরু করি। গাঙ্গুলিদা, এইটা হচ্ছে আমাদের এবারের দল। দিস ইজ স্কেচ, হয়তো একটু অল্টারেশন হতে পারে, কিছু হয়তো রিজার্ভ থেকে একটা দুটো প্লেয়ার আসতে পারে, সায়ন বা আমন সিকে এরকম। জেসির নাম অলরেডি আমি করেছি, এর থেকে খুব বেশি এদিক ওদিক হবে বলে আমার মনে হয় না। এই মরশুম নিয়ে তুমি কি আশা করছো? অলরেডি কিন্তু ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করছে এবং কোচও চলে এসছে, তো সব মিলিয়ে একটা শুভ সূচনা হয়েই গেছে। তবে দেখুন, এক্সপেকটেশন যদি বলো, এক্সপেকটেশন ইজ লিমিটলেস। শুধু এক্সপেকটেশন তো আমি এখনো কিছু করিনি, কেন এখন এক্সপেকটেশন খুব প্রত্যেকবার করি, প্রত্যেকবার প্রথমে ওপেন ব্যাট করতে যাই, তারপর আমার স্থান হয় 11 নম্বরে। এই জন্য এক্সপেকটেশন আমি কিছু করছি না এখন। হ্যাঁ, বলতে পারো যে ইস্টবেঙ্গল এবার যে টিমটা করেছে একটু প্ল্যানিং দেখা যাচ্ছে। এবং আমি একটা জিনিস ভাবছিলাম যে আমরা যে ডিফেন্সটা খেলেছি, ডিফেন্সটা সাজিয়েছি, তুমি যদি রাইট থেকে সেন্ট্রাল ডিফেন্স অব্দি দেখো, সব রাইট ফুটের ফুটবলার, লেফট ফুটের ফুটবলার কিন্তু কেউ নেই। লেফট ফুটের সেন্টার ব্যাক খুব দরকার ছিল, ব্যালেন্সটা ঠিক হতো তাহলে। এবং এবং রাইট ব্যাক দেখো, রাইট ব্যাক কাকে নেবে সেটা পরের ব্যাপার, একটা দরকার তো নিশ্চয়ই। জয় গুপ্তাকে নেবে, জয় গুপ্তা হার্ডি প্লেয়ার, গুড সাইনিং, ভেরি গুড সাইনিং। এবার ও কিভাবে সেটাকে ডেলিভার করবে সেটা তো দেখা যাবে পরে। এবং প্লেয়ারটা খুবই ভালো এবং সতেরো বড় টাফ আছে, ফিজিক্যালি খুব স্ট্রং। ওরম প্লেয়ারই দরকার লেফট ব্যাকে। ও সাবস্টিটিউট যদি বলো, সেটা কিন্তু আমার হাতে ব্যাকআপ নেই। হ্যাঁ, প্রভাতটা আপনার কথা বললে তুমি, এটা আমার ব্যক্তিগত মত। সরি টু সে, আই ডোন্ট থিঙ্ক প্রভাত লাকড়া ইজ কেপেবল টু ওয়ারিং ইস্ট বেঙ্গল জার্সি। আমি প্রভাত লাকড়াকে ইস্ট বেঙ্গল জার্সি করার যোগ্য আছে বলে মনে করি না, এমন কিছু প্লেয়ার না। আর দ্বিতীয় কথা হচ্ছে মিডফিল্ড যদি বলে, হ্যাঁ মিডফিল্ড কিন্তু আমাদের সত্যিই ভালো। যেটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল স্লো, তুমি বলছিলে একটু আগে, এটা কিন্তু এবার হবে। সবচেয়ে ভালো ক্লাব যেটা ইস্টবেঙ্গল ক্লাব করেছে, বিশেষ করে অস্কার সাইড লাইনে দাঁড়িয়ে যেটা অবজার্ভ করেছে, সেটা কিন্তু অস্কার ওর চিন্তা ভাবনা এনেছে, এটা দেখে আমি খুব খুশি। যার জন্য রশিদ কেনেছে। এবং এই প্লেয়ারটাই হচ্ছে ইস্টবেঙ্গলের কারণে হচ্ছে দাঁড়িপাল্লার বাটকারা। তুমি ওজন কমাবে কি বাড়াবে, সেটা দাঁড়িপাল্লায় বাটকারা দিলে বুঝতে হবে। 300 হবে, 400 হবে, 500 গ্রাম হবে, 1 কেজি হবে, সেটা বাটকারা দিয়ে বিচার হয়। রশিদই হচ্ছে ইস্টবেঙ্গল টিমের মেন বাটকারা এবারে। আমি একটা কথা বলি মাঝে, যেহেতু আজকে আমরা অনেকে আলোচনা করব, তাই জন্য আমি একটু কাট শর্ট করার জন্য আমি তোমাকে মাঝে কিছু দুটো কোয়েশ্চেন করছি, যেহেতু খুব ইম্পর্টেন্ট। তুমি কেন মনে করছো এবারে মিডফিল্ড আমাদের ভালো হয়েছে এবং রশিদ কেন গেম চেঞ্জার হতে পারে? তুমি এই দুটো পয়েন্ট একটু এক্সপ্লেন করো, আমার মনে হয়। হ্যাঁ, দেখো আমরা যে কটা খেলা গত সিজনে দেখে যে খেলেছি, তুমি যদি বিচার করো, আমরা মাঝমাঠি খেলাতে হেরে গেছি। ডমিনেট কিন্তু তুমি মাঝমাঠ থেকে করবে, ক্রিয়েটিভিটি কিন্তু তুমি মাঝমাঠ থেকে করবে, সেটা ল্যাকিং এত বেশি ছিল, যার জন্য আমরা কিন্তু কোনো মেরে ডমিনেট করতে পারিনি। ভালো ফুটবল খেলতে গেলে you have to dominate from the outset, create chances, also scoring goals। সেটা কিন্তু আমরা করতে পারি, তাকে স্লোনেস এর জন্য। এবং আমাদের টিমে বল ধরে খেলার লোক ছিল না মিডফিল্ডে। তারালকে আমরা নিয়েছিলাম অ্যাটাকিং মিডফিল্ডার, পাঞ্জাবে ভালো খেলছে, কিন্তু বল ধরে খেলার মতো প্লেয়ার না কিন্তু। তো এটা খুব ভালো, কিন্তু যেটা রশিদ হচ্ছে বল ধরে খেলতে পারে। তোমাকে মিডফিল্ডে এমন একটা দরকার প্লেয়ার যে বল ধরে খেলতে পারবে, যে যার পেরিফেরিয়াল ভিশন খুব শার্প, মাঠটাকে দেখতে পারবে। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হতো অ্যাটাকিং এ যতটা স্বচ্ছ,
ডিফেন্সিভে ততটাই স্বচ্ছ, যার জন্য ও হচ্ছে ইস্টবেঙ্গল টিমের বলতে পারো এই সেন্সেও গেম চেঞ্জার। এবং ওর ক্রিয়েটিভিটি আছে, স্কিল আছে, সঙ্গে টাফ, যেটা নাকি আমাদের ছিলই না মিডফিল্ডে। সঙ্গে চলো মিগুয়েল আর ওর কম্বিনেশন, ইভেন যদি মিগুয়েল নাও খেলে, এডমুন্ডো যদি খেলে, ইভেন মহেশও যদি খেলে, ওর যে কম্বিনেশনটা চলতে হবে সেটা কিন্তু অনেক বেশি ডেডলি মনে হবে। কারণ কি বলতো, ওদের এই চিন্তাটা করতে হবে না মিডফিল্ডে পেছন দিকে গিয়ে বল ধরে আমাদের খেলতে হবে, সেক্ষেত্রে কিন্তু রশিদ করতে পারবে। এবং রশিদের আরেকটা জিনিস দেখবে, আমির জাহু বলো, ভ্যান নিক বলো, তারপরে যে ইয়ে প্লেয়ারটা বলো, নর্থ বেনমান নাকি প্লেয়ারটা ছিল, হ্যাঁ এবার এবছর নেই, গত বছর খেলেছে। হ্যাঁ খেলেছিল। ওদের তিনজনের থেকে রশিদের একটা ডিফারেন্স আছে, রশিদ কিন্তু জায়গায় দাঁড়িয়ে খেলে না, তুমি কিন্তু মার্ক করতে পারবে না ওকে, কিন্তু তুমি কেন মার্কিং, ওগুলো জায়গায় দাঁড়িয়ে খেলে না। হ্যাঁ ও ডিফেন্সিভ মিডফিল্ডার, বেসিক্যালি ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু জায়গায় দাঁড়িয়ে খেলে না, ডিফেন্স থেকে যে বল নেয়, বল ডিস্ট্রিবিউট করে। আরেকটা জিনিস সবচেয়ে ভালো, অফ দ্য বলে ডেঞ্জারাস প্লেয়ার, জায়গায় যদি ভালো নেয়, জায়গায় বল বাড়াতে পারে খুব ভালো, ওকে থেকে শট নেয় এক্সপার্ট। ওকে ফাইন, এবার স্ট্রাইকিং করতে বলে, স্ট্রাইকিং করতে যদি আমি একটা জিনিস ভাবছি, টাচুট যেটা আমাদের গতবার আলোচনা হয়েছিল, আমরা কোথাও তুমি আর আমি 4-5 অনেকবার করেছি, আমি হামিদকে ইউটিউবের থেকে পিছিয়ে রেখেছিলাম, এই কারণে কি হামিদকে আমার নাম্বার 9 বলে মনে হয়নি। আমি এটাই দেখতে চাই যে হামিদ যেন নাম্বার 9 পজিশনে খেলে, যদি সে যেন সফল হয়, সেটা হলে কিন্তু ইস্টবেঙ্গলের অনেক রাস্তা খুলে যাবে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের গোল স্কোরিং অপরচুনিটি বাড়বে, এটা কনভার্সন রেটও কিন্তু বাড়বে। বেশ বেশ, লেটস সি। আচ্ছা এবার আমি পূজন আর সৌম্যের কাছে যাবো, দুজনে বেশ এসছে অনেকদিন পর, পূজন এর কাছে ফার্স্ট যাই। পূজন, যেটা হচ্ছে যে এক্সপেকটেশন তো এবারে আছে, কিছু কিছু জায়গাতে চেঞ্জেস হয়েছে, চেঞ্জেস গুলো ভালো হয়েছে বলে আশা করা যাচ্ছে, পজিটিভ চেঞ্জেসই বলে চেঞ্জেস মনে হয়েছে। তোর কি মনে হয় কোন জিনিসটা ভালো হয়েছে, কোন জিনিসটা এখনো হওয়া অনেকটাই বাকি হলো না, স্টিল এ ওয়ারি? দেখো দেবমাতা, সাইনিংস গুলো তো বেশ ইন্টারেস্টিং, কনসিডারিং যে সাউল ক্রেসপো থাকছে। তো মিডফিল্ডে আমার মনে হয় যে একটা যেই ধরনের আমাদের লাস্ট সিজনে তোমরা গাঙ্গুলি দাও আগের দিনও বলছিল যে মিডফিল্ডে খেলাটাও তো হচ্ছিল না, সেটা অনেকটাই আমার মনে হয় যে এবার সলভ হওয়া উচিত। ঠিক আছে, কারণ আজকে সাউল আছে, মিগুয়েল আছে এবং রাশিদ আছে, তার সাথে সাথে জিকসন আছে, আমাদের মহেশ আছে, নন্দা আছে, বিষ্ণু আছে, এডমন্ড আছে, এত প্লেয়ার্স, বিপিন আছে। তো ওই যে একটা তোমার যে বিল্ড আপ প্লে, ঠিক আছে, সেই জায়গায় আমার মনে হয় যে অনেকটা আমাদের স্কোয়াড রোটেশনাল অ্যাসপেক্টে আমি যদি ভাবি যে আমাদের কিন্তু ওই যে হয় না যে খেলছে আমাদের, সে যখন সাব হচ্ছে, যে প্লেয়ারটা আসছে, হ্যাঁ কোয়ালিটির অনেকটা ডিফারেন্স হয়ে যেত। ধরো ভিপি সুহের যখন নামতো, বা এর আগের সিজন গুলোতে আমরা যাদেরকে নামতে দেখেছি পরবর্তীকালে, তো একটা ডিফারেন্স হয়ে যেত। যে মোহাম্মদ রাকিব ইনজোর হচ্ছে, তো যে নামছে অনেকটা গ্যাপ হয়ে যেত। সেই জায়গায় আমার মনে হয় যে ওই গ্যাপটা অনেকটাই কমবে, এবং আমার মনে হয় যে এটা একটা ইস্ট বেঙ্গলের মানে যে কনসলিডেশন হচ্ছে দলটার ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো, আমাদের বেঞ্চ স্ট্রেংথ অনেকটা বেড়েছে। আর সব থেকে ভালো যেটা আমার মনে হচ্ছে যে আজকে তোমার যে আমাদের হামিদ আসাতে আমার যেটা মনে হয়, যেটা আমার যেটা ধারণা, ক্লিক করলে তো খুব ভালো, তবে হামিদের কিন্তু এখানে গোল করতে হবে, মানে এটা যেটা গাঙ্গুলিদা বললো, কারণ আমাদের কিন্তু লাস্ট সিজনে গোল করা নিয়ে একটা প্রবলেমে আমরা ভুগেছি। ঠিক আছে, এবং আমরা হয়তো ক্রিয়েট করব, ডিয়ামান্টাকোস হয়তো গোল করবে, বাট যদি ক্লিক না করে, ঠিক আছে, সেই অর্থে কিন্তু হামিদের কাছে কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। হামিদ কিন্তু শুধু একটা চ্যানেল বরাবর খেলার থেকেও বেশি আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে ওকে কিন্তু ওই নাম্বার 9 খেলতে হবে, কারণ আমরা কিন্তু 4টেই ফরেনার খেলাতে পারবো। তো অনেক ক্ষেত্রে তোমার আইদার ডিমি বা হামিদ খেলবে অনেকগুলো সিচুয়েশনে, যেখানে ধরো অপোনেন্ট অনেক প্রেশার দিচ্ছে, সেখানে কোথাও না কোথাও আমাদের দুটো মিডফিল্ডারকে নামাতে হবে ওই জায়গায়। তো সেই জায়গায় আমার মনে হয় যে ডিফেন্ডার, দুটো মিডফিল্ডার, তাহলে সামনে একটাই অপশন বাঁচবে। তো এই যে পয়েন্টটা আমার মনে হয় যে গোল স্কোরিং এর একটা চিন্তা থেকে যাচ্ছে, বাট তার সাথে সাথে আমার এটাও মানে দেখতে হবে যে সত্যি কি মানে যদি আমরা ডাবল স্ট্রাইকার খেলাই, ডেভিড বা আমাদের ওই কেরালার প্লেয়ারটা, ওই প্লেয়ার আমার মনে হয় যে জেসিন টিকে, এদেরকে কি চান্স দেবো? তো সেটাও আমাদের দেখতে হবে, কারণ এই জায়গায় কিন্তু আমাদের কিন্তু গোল স্কোরিং এ একটা প্রবলেম হয়েছিল। এখন আমরা এতগুলো প্লেয়ার্স, এতগুলো উইঙ্গার্স যেহেতু নিয়েছি, একটা অটোমেটিক অপশন খুলে যায় যে ইন্ডিয়ান স্ট্রাইকার খেলানোর আমাদের কিন্তু একটা সুযোগ থাকবে, যদি আমরা তখন সিঙ্গেল ফরেন স্ট্রাইকারে যাই তার পাশে। তো আমার মনে হয় যে ওই জায়গায় খুবই ভালো একটা ডিসিপ্লিন আমার মনে হচ্ছে যে আমরা অ্যাচিভ করতে পারবো, কনসিডারিং যে 3টে ভালো মিডফিল্ডার আমাদের আছে। আমি সাউলকে ধরেই বলছি, ঠিক আছে,
কিন্তু যেটা কনসার্নের জায়গা আমার এখনো রয়ে গেল সেটা হচ্ছে ওই একটাই জায়গা দেবময় দা, যদি কেভিন কখনো একটু ইনজোর্ড হয়, কারণ ইনজুরি হয় বা ম্যাচ ফিটনেসে যখন যদি না পৌঁছাতে পারে তাড়াতাড়ি, ওই যে ইনিশিয়াল ধরো কিছু ম্যাচেস বা এখন এসে গেছে, জানি না কতটা টাইম হবে, কতটা মানিয়ে নিতে পারবে, হি ইজ নিউ অ্যাজ ওয়েল টু দিস সিস্টেম, ঠিক আছে? তো সেইখানে কিন্তু আমি কিন্তু বিকল্প দেখতে পাচ্ছি না, সেটাই আমার একটা চিন্তার কারণ। যতই হোক রায়না এসছে এখন, রায়নার সাথে আনোয়ার আলী আছে, লালচুনুঙ্গা আছে। লালচুনুঙ্গা আমার মনে হয় যে খুবই ভালো খেলবে এই সিজনে। আমার মনে হয় তাও মানে কোথাও না কোথাও, যেহেতু আইএসএল এ যেরকম ধরনের খেলা হয় এবং যেরকম ধরনের ফরেনাররা ফরওয়ার্ডে খেলে, তুমি এখনই আলাদিনের কথা বললে, তো এদের কিন্তু ধরতে একটু এক্সেপশনাল কোয়ালিটি লাগে, সেটা কিন্তু মানে আজকে মানে বেস্ট ইন্ডিয়ান ডিফেন্ডাররা কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটু স্লপি মনে হয়, ঠিক আছে? মানে যেই হোক না কেন, মানে ইন্ডিয়ার যদি আমি ক্রিমও ধরে নিই, পারবে না সেইখানে আলাদিনকে তুমি, মানে ধরো আলাদিন একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে, সেখান থেকে গিয়ে আলাদিনকে আটকানো সেটা কিন্তু মুশকিল হয়ে যাবে এরকম ধরনের প্লেয়ারদের। তো সেই অর্থে আমার মনে হয় যে কেভিন তো আছে, বাট কেভিনের উপরে অত্যন্ত লোড হতে চলেছে। মানে তুমি যদি ভেবে দেখো, কেভিনকে কিন্তু প্রচুর ম্যাচ খেলতে হবে, হ্যাঁ, এবং যেরকম ধরনের টিম হয়েছে, সেই জায়গায় একটাই বিকল্প, একটাই চিন্তা আমার, ওই ডিফেন্সের লাইনে রয়ে গেছে। তবে জয় গুপ্তার সাইনিংটা একটা ফ্যান্টাস্টিক সাইনিং, আমার পার্সোনালি খুবই আমার ভালো লাগে এরকম প্লেয়ারদের যারা গেমের মধ্যে এঙ্গেজ থাকে। এবং সব থেকে বড় কোয়ালিটি ওর মধ্যে আছে যে ও বল কখনো যখন লুজ করে, ও বলটাকে আবার জিততে যায়, এবং ওর মধ্যে একটা তাগিদ আছে, ওই তাগিদটা খুব ইম্পর্টেন্ট। ইস্ট বেঙ্গলে খেলতে গেলে ওই তাগিদটা ইম্পর্টেন্ট, যেটা প্রভসুকান গিল ভুল করলেও ওর মধ্যে আমার যেটা সব থেকে ভালো লাগে, ওর মধ্যে তাগিদ থাকে, ওর বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে হি ওয়ান্টস টু ডু সামথিং। এবং সেটা কিন্তু আমরা ফল দেখেছি, আমরা যখন ভালো ফেজে জিতেছি অনেকগুলো ম্যাচ, প্রভসুকান গিল কিন্তু যথেষ্ট সেভ, মানে ভালো ভালো সেভ দিয়েছে এবং ভালো খেলেছে। এবং এই তাগিদওয়ালা প্লেয়ারদের কিন্তু আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলে সবসময় ভালো করেছে তারা। তো সেই অর্থে আমার মনে হয় যে জয় গুপ্তা সাইনিংটা খুব ভালো সাইনিং। বাট ওই সেন্ট্রাল ডিফেন্সে আমার মনে হয় একটা ফরেনারের যে একটা কোয়ালিটি, সেটা এই সাউল ক্রেসপো বলো, মানে সাউল ক্রেসপোর জায়গায় হয়তো একটা প্লেয়ার যদি আনতে পারতাম বেটার হতো। যেহেতু আমাদের কাছে জিকসন সৌভিক অলরেডি আছে, আমরা র্যামসাঙ্গাকে নিয়েছি, আমার মনে হয় যে ওই জায়গায় একটা আনাই যেত। বাট হয়তো কিছু ডিসিশন আমরা নিতে পারছি না, হয়তো কিছু কনস্ট্রেন্ট আছে, ফিনান্সিয়াল হোক বা কিছু, হয়তো মানে সাউল ক্রেসপোকে আমরা অত্যাধিক যে টাকাটা হয়তো আমরা দিই, সেটা হয়তো অন্য জায়গায় অফার পাবে না, সেটাও সেখানে আমার মনে হয় যে কিছু না কিছু একটা প্রবলেম হয়, যেটা হিজাজির ক্ষেত্রে আমরা ট্রানজিশনটা করতে পারলাম, সাউলের ক্ষেত্রে করতে পারছি না। তো সেটা একটা ব্যাপার আছে, দেখা যাক ওটা কি হয়। বাট কারণ ওই জায়গায় আমার মনে হয় একটা ডিফেন্সিভ প্লেয়ার হলে হয়তো আমার যেটা মনে হয়, আমার মনের মতন, তাহলে ইস্ট বেঙ্গলকে এবার একটা দুর্দান্ত ব্যালেন্স টিম আমি বলতে পারতাম। ওই একটাই গ্যাপ রয়েছে দেবমাদা, আমার যেটা ধারণা। থ্যাংক ইউ। আচ্ছা, গাঙ্গুলি দা পূজনের কথা থেকে আমি যতটা আমি লার্ন করলাম যে পূজন যেটা বললো যে একটা জায়গায় চিন্তার জায়গা রয়েছে, বিদেশি সেন্টার ব্যাক একটা এবং রাইট ব্যাক হিসেবে তো একটা বিষয় রয়েছে। গাঙ্গুলি দা আর পূজন দুজনই মনে করে যে এই হামিদের ওপর খুব ইন্টারেস্টিং, হামিদ যদি হিট করে যায় তো ইস্ট বেঙ্গল হিট করে যাবে। এবং এটা দেখা গেছে, যদি দেখেন ভারতীয় ফুটবলের ক্লাব ফুটবলের ইতিহাস দেখেন, একটা বিদেশি গেম চেঞ্জার হয়ে সবকিছু বদলে দিয়েছে। লাস্ট টাইম আমাদের এখানে অনেক মোহনবাগান জনতা আলোচনা শোনেন, সকলকে ওয়েলকাম। আপনি দেখবেন একটা বিদেশি স্ট্রাইকার পাপা বাবাকার দিওয়ারা একটা লিগের মাঝখানে এসে টিমটার ভাগ্য বদলে দিয়ে টিমটাকে চ্যাম্পিয়ন করে দিয়ে বেরিয়ে গেছে। তো এটা হয়, এটা এবারে লাস্ট ইয়ার নর্থ ইস্টে অসাধারণ ফুটবলটা খেললো, রেজাল্টটাও ভালো হয়েছে নর্থ ইস্টের। আমরা সবকিছু চ্যাম্পিয়নশিপ দিয়ে বিচার করি, অবশ্যই চ্যাম্পিয়ন হয়তো নয়, কিন্তু নর্থ ইস্ট খুব ভালো ফুটবল খেলেছে। তার কারণ হচ্ছে একটা গোল মেশিন ছিল, ফুটবল তো গোল না করে যেতে যায়। আমি সময় ওয়েলকাম অনেকদিন পর। সময় প্রথম কথা তুই বল যে দলটা কিরকম লাগলো এবার, ট্রান্সফার মার্কেটে কেমন হলো, তো কি মনে হয় এখনো কোন জায়গাতে কাজ করা অনেক বাকি প্রবলেম আছে, আর গেম চেঞ্জার কি হতে পারে? শোনা যাচ্ছে। ওকে, জয় ইস্ট বেঙ্গল। দেখো, প্রথম কথা হচ্ছে যে ইস্ট বেঙ্গল গত 2-3টে সিজন ধরে যে ট্রান্সফার মার্কেটে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। মানে গত সিজন তুমি যদি ধরো, একই সিজনে তোমার দিয়ামান্তা ঘোষ, বাদি তালাল, জিকসন সিং, আনোয়ার আলী, এই ধরনের সাইনিং গুলো একটা উইন্ডোতে করাটা ইজ নট আ ম্যাটার অফ জোক। তো সেক্ষেত্রে দে হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ, ভেরি মাচ অ্যাক্টিভ। হ্যাঁ, রেজাল্টটা হয়নি, তার পিছনে অনেকগুলো কারণ, অনেক কিছু রয়েছে, চোটাঘাত রয়েছে, কোচের একটা সিস্টেম মাঝখান থেকে ছেড়ে চলে যাওয়া, একটা নতুন সিস্টেম অ্যাডাপ্ট করা, সেখান থেকে আবার নতুন কোচের হাত ধরে আর কি কাজ শুরু করা। কিন্তু অ্যাক্টিভ ইস্ট বেঙ্গল ছিল, এবছরও সেরকম ভাবেই অ্যাক্টিভ থেকেছে। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে গত বছরে তো একটা টিম বিল্ড হয়েছিল, এবার সেইটাকে রিএনফোর্সমেন্ট করা যায়, কিন্তু পুরোপুরি পাল্টে ফেলা যায় না। তো সেটাই এবারে হয়েছে।
ইন্ডিয়ান সাইনিং যেগুলো হয়েছে, দেখো ইন্ডিয়ান সাইনিং তুমি এর থেকে অন্য কিছু ইন্ডিয়ান সাইনিং তুমি এখন এক্সপেক্ট করতে পারবে না। যে জায়গা দুটো গ্যাপ ছিল, একটা হচ্ছে আমার লেফট ব্যাক এবং একটা হচ্ছে রাইট ব্যাক পজিশন, এগুলো আমাদের গ্যাপ ছিল। সেখানে লেফট ব্যাকে একটা প্লেয়ার নেওয়া হয়েছে যে জয়গুপ্তা, অবভিয়াসলি ওয়ান অফ দ্য টপ মোস্ট লেফট ব্যাক এই সিনারিওতে দাঁড়িয়ে, এবং রাইট ব্যাকের খোঁজ চলছে, রাইট ব্যাকও হওয়া উচিত আশা করি। এবার বাকি যে এনফোর্সমেন্ট যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে বিদেশি, কারণ গতবারে কিন্তু আমাদের বিদেশিদের পারফরমেন্স খুব একটা আশাপ্রদ ছিল না। গতবারে যতটুকু পারফরমেন্স ছিল, যতটুকু পাওয়া গেছে ইন্ডিয়ানদের থেকেই পাওয়া গেছে। তো সেক্ষেত্রে বিদেশিদের একটা রিএনফোর্সমেন্ট হয়েছে, উইচ ইজ গুড। একটা জায়গা তো এটা তো সত্যি যেটা পূজনদা বললো যে রাইট, এটা একটা ব্যাপার আছেই যে কেভিন সিবিলের উপর অনেকটা চাপ আসতে চলেছে, যেহেতু সিঙ্গেল সেন্টার ব্যাক। তুমি যদি গোয়ার টিমটাকে দেখো, কারণ অনেকগুলো টিমই তো এখনো টিম সেভাবে বিল্ড করেনি আইএসএল ডামাডোলের জন্য, বাট গোয়া করেছে যেহেতু ওদের এফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ারের খেলা আছে। তো তুমি যদি গোয়ার টিমটাকে দেখো, গোয়ার টিমটা কিন্তু অলমোস্ট আমাদের মধ্যে একটা টিম বিল্ড করেছে, যেখানে ওরা একটা সেন্টার ব্যাক রেখেছে বিদেশি, এবং বাকি কিন্তু 3-4 মিডফিল্ডার নিয়েছে, একটা স্ট্রাইকার নিয়েছে। তো এইটা এক একটা কোচের এক একটা স্টাইল থাকে, সে ভাবে যে সে এইভাবে খেলাতে চায়। হ্যাঁ, এবার যদি কোনো কারণে যদি কেভিন সিবিলি যদি ইনজোর্ড হয় বা কার্ড হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই সে চিন্তা ভাবনা কিছু করবে। সেজন্যই রশিদের মতো একজন বিগ বডি প্লেয়ারকে নেওয়া হয়েছে, যে কিনা ডিফেন্সিভলি খুব স্ট্রং। আমি অবাক হব না যদি কোনো ম্যাচে রশিদকে সেন্টার ব্যাক হিসেবে নামানো যায়। কেভিন সিবিলি যদি অনুপস্থিত থাকে কোনো ম্যাচে, যদি রশিদকে সেন্টার ব্যাক হিসেবে খেলতে দেখি, আমি কিন্তু অবাক হব না। কারণ অবভিয়াসলি অনলি পুরোপুরি ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে তুমি খেলতে পারবে না, এটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু আমি সিবিলের উপর অবশ্যই ভরসা রাখছি, কিন্তু আমি তার সঙ্গে রশিদকেও অ্যাজ এ ডিফেন্সিভ অপশন কিন্তু আমি দেখছি। হ্যাঁ, হতে পারে ও আগে কখনো ডিফেন্সে খেলেনি বা কিছু, কিন্তু এখানে খেলতেই পারে। অস্কার সেই প্ল্যান করেই রাখতে পারে, কারণ রশিদের কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং চেহারা বা তুমি যদি চেহারা বা লুকসের দিক থেকে দেখো, তোমার কিন্তু রশিদকে ডিফেন্ডার মনে হবে, সিবিলিকে মিডফিল্ডার মনে হবে, যদিও ব্যাপারটা উল্টো। তো সেক্ষেত্রে আমি ওই জন্যই তুমি দেখতে পারো যে সমস্ত দর্শকদের মধ্যে বা সমর্থকদের মধ্যে রশিদকে নিয়ে একটা খুবই হাইপ ক্রিয়েট হয়েছে এই কদিনে। কারণটা হচ্ছে ওইটাই, কারণ রশিদের অল রাউন্ড যে এবিলিটি আছে সেটার জন্য। কারণ ও লং বলও যেরকম খেলতে পারে, মিডফিল্ড কন্ট্রোল করতে পারে, ভালো স্ন্যাচার, সেই সঙ্গে ওয়ার্ক রেট ও ডিফেন্সিভ ওয়ার্ক রেটও কিন্তু যথেষ্ট ভালো। এবং অবভিয়াসলি ওর যেটা পাওয়ার, সেটা হচ্ছে শর্ট পাওয়ার এবং দূরপাল্লা শটে গোল করা। তো সেদিক থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি না সাউল ক্রেসপোর সঙ্গে কোনো রকম চিন্তা ভাবনা থাকে, কোনোরকম কিছু করা যায়, সেক্ষেত্রে আমি কিন্তু একমাত্র রশিদকেই দেখতে পাচ্ছি যে কেভিন সিবলির অপোজিট অপশন হতে পারে। যদি কোনো ম্যাচে কেভিন সিবলি অনুপস্থিত থাকে, অবভিয়াসলি আমরা চাইবো না কেভিন সিবলি অনুপস্থিত থাকুক, কারণ এইরকম ব্র্যান্ড অফ ডিফেন্ডার আমাদের ক্লাবে খুব কমই এসছে, আমি এটা তোমাকে বলতে পারি। যে প্লেয়ারটা ডিফেন্সিভলি খুব স্ট্রং, তার চেহারার দিকে তুমি যেও না, কিন্তু ওর যে কটা তুমি গোলের ভিডিও দেখতে, মারাত্মক স্পট জাম্প, এত সুন্দর স্পট জাম্প আমি অন্য কোনো প্লেয়ারকে এই রিসেন্ট মোমেন্টে দিতে দেখিনি। ট্রু, যে স্পট জাম্পের জন্য কিন্তু হেডে গোল করতে পারে, এবং এরিয়াল ডুয়েলও যদি তুমি ওই প্লেয়ারটি দেখো, যথেষ্ট ভালো এরিয়াল ডুয়েল গোল করতে পারে। তার কারণটাই হচ্ছে স্পট জাম্প, কারণ সবাই তো হাইট দিয়ে হয় না, ওর থেকে বড় হাইটের প্লেয়ারদেরও স্পট জাম্পে মেরে দিয়ে চলে যেতে পারে। এবং সেই সঙ্গে কেভিন সিবলির বল কন্ট্রোলটা খুবই ভালো, যেটা আমি খুব কম ডিফেন্ডারের মধ্যেই দেখি। স্পিড আছে, সবচেয়ে বড় কথা স্পিড আছে, অর্থাৎ তুমি যদি কোনো ম্যাচে যদি হাইলাইন ডিফেন্স খেলতে গিয়ে বল ছিটকে আসে, সেক্ষেত্রে খুব ভালো ট্র্যাক কন্ট্রোলটা যেরকম ভালো, সেই সঙ্গে বল খুব ভালো সুইচ করতে পারে, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বল সুইচ করা বা পারফেক্ট লং বল দেওয়া, এই জিনিসগুলো কিন্তু নিচ থেকে অনেক সেটআপে কিন্তু সাহায্য করে। আর তো সেদিক থেকে কেভিন সিবলির অপশনটা খুবই ভালো হতে চলেছে। আর আরেকটা বলবো যে হামিদের কথা তুমি বলছো, আমি মনে করি হামিদের সাইনিংটা এবছর খুবই আন্ডাররেটেড সাইনিং হতে চলেছে। আন্ডাররেটেড কেন বলছি, কারণ প্লেয়ারটাকে নিয়ে এখনো সেরকম হাইপ ক্রিয়েট হয়নি, খুব বেশি যে হাইপ হয়েছে তা নয়, যেরকম যতটা মিগুয়েলকে নিয়ে হয়েছে বা যতটা রশিদকে নিয়ে হয়েছে বা অন্যদের নিয়ে হয়েছে। কিন্তু আমি তোমাকে বলছি কেন এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা স্ট্যাট দেখছিলাম যেখানে হামিদ ওর লাইফের যতগুলো ম্যাচ খেলেছে তার মধ্যে অ্যাজ আ স্ট্রাইকার বা অ্যাজ আ পিওর পজিটিভ নাম্বার 9 ও কিন্তু 92 ম্যাচেস খেলে, এবং সেখানে ওর যথেষ্ট গোল টোল রয়েছে, মানে মোটামুটি যেরকম থাকার সেরকম রয়েছে, অ্যাসিস্টও কিছু আছে। ইন্টারেস্টিং পার্ট ইজ হামিদ যখন লেফট উইঙ্গার হিসেবে খেলেছে, ওর লাইফে ও টোটাল 29 ম্যাচেস খেলেছে অ্যাজ আ লেফট উইঙ্গার, লেফট উইং ফরওয়ার্ড। সেখানে 29 এর মধ্যে ওর 11টা গোল রয়েছে এবং 7টা অ্যাসিস্ট রয়েছে, হুইচ ইজ আ ভেরি গুড স্ট্রাইক আমার মতে। তো ব্যাপারটা হচ্ছে ওইটাই, আমি কিন্তু হামিদকে অনলি অ্যাজ এ নাম্বার 9 অপশন দেখছি না, আমি হামিদকে সেই হিসেবে দেখছি যে স্টাইল অফ ব্র্যান্ড অফ ফুটবল তোমার বসুন্ধরা কিংসে খেলাতো, যেখানে ও রবসন রবিনোকে ইউজ করতো, সেখানে কিন্তু মাঝখানে শুধুমাত্র মিগুয়েল দামাসেনোকে ও রাখতো, স্ট্রাইকারে জড়িয়ে থাকতো এবং তার সঙ্গে বাদিক থেকে রবসন রবিনো অপারেট করতো।
আমি কিন্তু হামিদকে অ্যাজ কি অপশন হিসেবে দেখছি। আমি তোমাকে বলছি আমি কিন্তু এটাও দেখতে পারি যেখানে মহেশকে এবার হয়তো আমরা খুব বেশি ম্যাচ উইঙ্গার হিসেবে খেলতে দেখবো না, কারণ গত সিজনে যেখানে কয়েকটা ম্যাচে তোমার আমাদের বিদেশি মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার অনুপস্থিত ছিল, মহেশ কিন্তু মাঝখান থেকে খেলেছিল এবং তোমার মনে থাকবে ও কিন্তু মাঝখান থেকে খেলে পাঞ্জাবের এগেনস্টে গোল করেছিল, প্লাস তোমার মোহামেডানের এগেনস্টে গোল করেছিল। ঠিক আছে, তো সেখানে এবার কথাটা হচ্ছে মহেশের তো অবভিয়াসলি একটা ভালো থ্রু পাস বাড়ানো বা পাসিং এবিলিটির ক্ষমতা রয়েছে। তো আমি কিন্তু মহেশকে এখানে কিন্তু উইঙ্গারের থেকেও বেশি অ্যাটাকিং মিডফিল্ড অপশন হিসেবে দেখছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কিন্তু হামিদকে অনেক বেশি লেফট চ্যানেল বা রাইট চ্যানেল, বিশেষত লেফট চ্যানেল বরাবর কিন্তু দেখতে পাচ্ছি যে কোনো কোনো ম্যাচে এরকমও হতে পারে যেখানে দিয়ামান্তোসের সঙ্গে কিন্তু হামিদকে লেফট উইঙ্গার হিসেবে জুড়ে দেওয়া যায়। মানে এক্স্যাক্টলি মেসি বাউলিকে যেভাবে ইউজ করতো অস্কার, অনেকটা সেরকম কি আমার মানে সেই মিলটাও আমি পাচ্ছি, মেসি বাউলির রোলটাও কিন্তু বাঁ দিক থেকে অস্কার অনেক মোবিলাইজ করতো। এবার তুমি যেটা বলি তুমি যেটা মেসি বাউলির কথা বললে, মেসি বাউলি কিন্তু একজন বাঁ পায়ের প্লেয়ার যে কিন্তু বাঁ দিক থেকে খেলতো। ঠিক আছে, হামিদ একজন রাইট ফুটেড প্লেয়ার, ডান পায়ের প্লেয়ার যে কিন্তু বাঁ দিক থেকে খেলে। অর্থাৎ হামিদের কিন্তু ন্যাচারাল যেটা এবিলিটি সেটা হচ্ছে ভিতরে ঢুকে আসা, যেটা অনেকটা কিন্তু রবসন রবিনোর রয়েছে। রবসন রবিনো কিন্তু একজন ডান পায়ের প্লেয়ার যে কিন্তু লেফট চ্যানেল দিয়ে অপারেট করে, অর্থাৎ বাঁদিকে একটা স্পেস ক্রিয়েট করতে পারে, যে স্পেসটাকে কিন্তু আমার বাঁদিকে জয়গুপ্তার মতো একটা স্পিডি সাইড ব্যাক রয়েছে যে কিন্তু স্পেসটাকে অপারেট করতে পারবে। তাহলে কিন্তু তোমার অ্যাটাকিং অপশনস অনেক বেশি বাড়বে। এবং তুমি যদি এডমন্ড রাল্ডেন্ডিগাকে তুমি এডমন্ডকে যদি তুমি মিড থেকে বা রাইট চ্যানেল থেকে অপারেট করাও, এডমন্ডেরও কিন্তু একটা তোমার এবিলিটি রয়েছে যে ও কিন্তু ভেতর দিকে ঢুকে এসে অপারেট করতে পারে। যদি তোমার উইঙ্গার্সরা যদি ইনভার্টেড ওয়েতে অপারেট করা শুরু করে, তখন কিন্তু তোমার সাইড ব্যাকদের কাছে অনেক বেশি স্পেস ক্রিয়েট হয়ে যায় ওই দুটো চ্যানেলকে ইউজ করার জন্য। সেখানে কিন্তু অ্যাটাকিং অপশনস অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, তো সেদিক থেকে তুমি যদি দেখো, আমি কিন্তু অনেক বেশি আন্ডাররেটেড এই জন্য হলুদকে বললাম যে শুধুমাত্র স্ট্রাইকার হিসেবে নয় বা লোন স্ট্রাইকার হিসেবে নয়, আমি কিন্তু ওকে উইঙ্গার হিসেবে দেখছি, যেহেতু হামিদের একটা মারাত্মক স্পিড রয়েছে। এবং এই যে আমি তোমাকে বললাম যে এই যে লং বল মাইস্ট্রি যেটা কথাটা বললাম, যেটা তোমার কেভিন সিবলি রয়েছে, রাশিদের রয়েছে, এইসব প্লেয়ারদের রয়েছে, যদি এরকম ভাবে বলগুলো সুইচ করে তুমি যদি উইং এ ফেলতে পারো পারফেক্টলি ওয়েতে, এবং তোমার হাতে যদি স্পিডি উইঙ্গার্স থাকে তারা কিন্তু যদি স্পিডে ভিতরের দিকে অপারেট করে, তোমার কিন্তু অ্যাটাকিং থার্ডে অপশনস অনেক বেশি বেড়ে যায়। তো সেই জন্য আমি বললাম যে হামিদের সাইনিংটা কিন্তু খুবই আন্ডাররেটেড, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাকি সাইনিং যেগুলো আছে দ্যাট ইজ ওকে, এভরিথিং ইজ ওকে। ডিফেন্সিভলি ব্যাপারটা দেখতে হবে যে কি হচ্ছে, কতটা হচ্ছে, এবং অবভিয়াসলি একজন পজিটিভ রাইট ব্যাক আমার দরকার। মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মেকশিফট রাইট ব্যাকের পিছনে যেতে রাজি নই। আমি একজন পজিটিভ রাইট ব্যাক, মেকশিফট রাইট ব্যাক যদি খেলাতে হয়, আমার হাতে অপশনস রয়েছে, আমার হাতে লালচুং মুঙ্গার অপশনস রয়েছে, তাহলে আমি রাইট ব্যাকের জন্য যাবো কেন? আমার যদি এই মুহূর্তে রাইট ব্যাক লাগে, তাহলে আমি পজিটিভ কোনো রাইট ব্যাকের পিছনে যাবো, নাকি কোনো মেকশিফটের পিছনে। বাকিটা সিজন এগোনোর সঙ্গে সঙ্গে দেখা যাক, পজিটিভ চেঞ্জেস বাকিটা দেখা যাক। একদম ঈশ্বরের কৃপায় জয় ইস্ট বেঙ্গল। আমি শুধু অনেক সুন্দর করে মানে বললো সৌময়, আমি একটা জিনিস একটু এখানে অ্যাড করি। এই বছর লাস্ট ফুটবল সিজনে কেভিন সিবলি 3টে গোল করেছে অ্যাজ এ সেন্টার ব্যাক। ঠিক আছে, ও যেটা বললো আমি তার সঙ্গে এটা অ্যাড করলাম, এবং তার সঙ্গে আমার এটাও মনে হয় যে বল ডিস্ট্রিবিউশন কেভিন সিবলি খুব ভালো। যদি এটা আমি আমার ইউটিউব ভিডিও যা দেখেছি তার ভিত্তিতে আমি বললাম। ঠিক আছে, আপনারা বলতে পারেন আমার দেখার হয়তো সীমাবদ্ধতা রয়েছে, দেখবো এবারে ম্যাচ কিরকম ডুরান্ডে খেলে, কিন্তু এটা আমার যেটা মনে হয়েছে। এই যে আক্রমণের কথা সৌময় বলছে, বাদিকে আমাদের একজন প্লেয়ার যদি থাকে তার নাম হচ্ছে হামিদ আহাদাদ, যে বক্সে পেনিট্রেট করছে, বক্সের মাঝে ডিয়ামেন্টিকস, ডান দিকে বিষ্ণু ধরুন, বা আপনি এক্ষেত্রে আমার যেটা মানে বসুন্ধরা কিংসের স্টাইলটা যদি আমি ফলো করি, তাহলে ডান দিকে আমি বারবার মিগুয়েলকে দেখেছি বাঁ পায়ে খেলতে। যদি ব্যাপারটা সেরকম হয় এবং ব্যাপারটা যদি সেই পর্যায়ে দাঁড়ায়, ইটস এ ডেডলি অ্যাটাকিং কম্বিনেশন। যদি ইস্ট বেঙ্গলের ডিফেন্স পারফর্ম করে, তাহলে কিন্তু খুব এক্সাইটিং ফুটবল ইস্ট বেঙ্গল খেলতে যাচ্ছে, যেটা অস্কার, যেটার জন্য খুব বাংলাদেশের বসুন্ধরা কিংসকে খেলিয়ে যেটার জন্য অস্কার খুব মানে চিত্তাকর্ষক ফুটবল খেলেছে। এবং আমাদের এখানে সেই সময় এমবিএসজি হাবাসের আন্ডারে খুব স্ট্রং টিম, হাবাস নাকি ফেরেন্দা খেল করছেন, এবং তাদেরকেও হারিয়েছে। তো যাই হোক, লেটস সি। আমি বিজয়দা এবং এবার এই পর্যায়ে বিজয়দা এবং রায়শ্রী রয়েছে, বিজয়দার কাছে যাই আমি আগে। বিজয়দা, তুমি যে আলোচনাটা শুনলে পূজন, সঞ্জীব দা এবং সৌময় যে দিকটা নিয়ে গেল, তোমার কি মনে হয় যে এই দিকটাতে এইভাবেই ব্যাপারটা এগোবে,
আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, ভালপুইয়ার কথা অনেকে বলছেন। দেখুন, পজিটিভ ইনফরমেশন দেওয়াটা সম্ভব নয়, তার কারণ ইস্ট বেঙ্গল এর সাথে ভালপুইয়ার একটা কানেকশন হয়েছে, আমি শুনেছি। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু ভালপুইয়ার সাথে ইস্ট বেঙ্গল কানেকশন হয়েছে বলে সবকিছু হয়ে গেল, সেটা আমি বলতে পারছি না। আমার কাছে সেরকম কোনো ইয়ে নেই। দেখুন, হয়তো পজিটিভ দিকে এগোচ্ছে বলে আমার মনে হয়। আর ইস্ট বেঙ্গলের এই ডিলটা করা উচিত যদি টিমটাকে ইস্ট বেঙ্গল কমপ্লিট করতে চায়। এই যে সৌম্য একটা কথা বললো না, যে আমি মেকশিফট প্লেয়ারের দিকে আমি কেন যাব, আমি কেন লালচুন মুন্ডাকে নিয়ে যাবো, যে অনেক এখন নিজেকে সেন্টার ব্যাক হিসেবে প্রমাণ করেছি। আমার এমন একটা প্লেয়ার দরকার, রাইট ব্যাক, যে নিজেকে প্রতিষ্ঠা করেছে। লাইট সুতরাং ভালপুইয়া মোটামুটি ভালো ফুটবল খেলেছে মুম্বাইতে, সুতরাং আমাদের যেতে হবে। খুব ভালো ডিল হয়েছে জয়গুপ্তা, আশা করি ইনভেস্টার বুঝবে যে ভালপুইয়ার ডিলটাকে কমপ্লিট করা উচিত। সেটার জন্য আমার মনে ঝাঁপিয়ে পড়া উচিত। ওভার টু বিয়দা। বিয়দা, তোমার কি মনে হলো? তিনটে খুব কম্পোজিট আলোচনা শুনলে, 3 রকমের আলোচনা, যদিও কিছু মিল আছে তিনজনের কথাবার্তার মধ্যে। নাও ইটস ইওর টার্ন। জয় ইস্ট বেঙ্গল, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আলোচনা শুনলাম তো, আলোচনাটা খুবই গঠনমূলক এবং খুব পজিটিভ ওয়েতে আলোচনাটা শুরু হয়েছে। তো ঘটনা হচ্ছে, দেখো এখানে একটা জিনিসে আমরা একটু ডিফার করছি, সেটা হচ্ছে মিডফিল্ডে আমরা যদি দুটো বিদেশিকে একসঙ্গে খেলাই, তাহলে কিন্তু আমরা সামনে হয় ডায়মন্ডিকাস নয় হামিদ, কারণ কেভিন সিভিলিকে দেখেই টিম তৈরি হবে, এটা আমার ধারণা। অপরদিকে যদি সামনে ডায়মন্ডিকাস এবং হামিদ একসঙ্গে থাকে, তাহলে মাঝখানে হয় রশিদ নয় মিগুয়েল, কম্বিনেশনটা হয়তো এরকম থাকবে। কারণ সিভিলেকে রেখেই হয়তো টিম তৈরি করবে অস্কার, এটা আমার ধারণা। সেন্ট্রাল বিদেশি একজন সেন্ট্রাল ডিফেন্ডারকে বাইরে রেখে মনে হয় না টিম তৈরি করবে বলে, যদি না ও চোটে বা কার্ডের কারণে বা অন্য কোনো কারণে যদি বাইরে সাসপেন্ডেড না থাকে, তাহলে ওকে রেখেই টিম হবে। তো সেক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে অবভিয়াসলি কিন্তু আমাদের সামনে কিন্তু একজন স্বদেশি ফরওয়ার্ডের জায়গা তৈরি হয়। সেখানে কি তারা ডেভিডকে অস্কার ইউজ করবে বা জেসিনকে কি ইউজ করবে, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। নাকি সেই জায়গায় বিষ্ণু বা কখনো নন্দ এরকম ভাবে ইউজ করবে, এরকম একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। তো এই কম্বিনেশনটাই হচ্ছে এবার দেখার, যেহেতু আমাদের হাতে এবছর অপশন বেশি, অল্টারনেটিভ বেশি আছে। তো রশিদ এবং মিগুয়েলকে হয়তো অল্টারনেটিভ দেখতেই পারি, বা রশিদ মিগুয়েলকে একসঙ্গে দেখে আমরা সামনে হয়তো ডায়মন্ডিকাস ডেভিড বা হামিদ ডেভিড বা জেসিন টিকের সঙ্গে কোনো একজন বিদেশি, এই কম্বিনেশনটা আমরা দেখতেই পারি। তবে অস্কারের যে রকম মানসিকতা এবং টিম গঠন যেরকম এবছর হয়েছে, যেই প্লেয়ার এখন পর্যন্ত রিক্রুটমেন্ট হয়েছে, তাতে আমার একটা ধারণা তৈরি হচ্ছে যে এবছর আমরা প্রচুর ম্যাচ হয়তো 3 ডিফেন্সে দেখতে পারি, এবং হাইলাইন সঙ্গে এই 3-5-2টা কিন্তু একটা কম্বিনেশন এবছর আমরা দেখতে পারি, এবং সম্ভাবনা আছে। 3-5-2 কি লাগাতার 90 মিনিট খেলা সম্ভব? না, লাগাতার 90 মিনিট খেলা সম্ভব না। লাগাতার 90 মিনিট খেলা সম্ভব না 3-5-2-তে, কিন্তু 3-5-2 দেখার একটা প্রবল সম্ভাবনা আছে, এবং হাইলাইন দেখারও একটা প্রবল সম্ভাবনা আছে। কারণ হাইলাইন খেললে তখন কি হবে, দেখো আমাদের কাছে এই বছরে বল প্লেয়ার প্রচুর আছে যারা হোল্ড করে খেলতে পারে। সেক্ষেত্রে কিন্তু বল পজিশন যদি নিজেদের কাছে রাখতে হয়, তাহলে বল হোল্ড করতে হবে এবং হাই প্রেসিং করতে হবে। লুজ করা মাত্রই কিন্তু হাই প্রেসিং হবে, কারণ হাইলাইন যখনই খেলবে তখন কিন্তু তোমার সামনের দিকে জায়গাটা ছোট হয়ে যায়। জায়গাটা যখন ছোট হয় তখন কিন্তু হাই প্রেস করতে হবে। তো এই ট্যাকটিক্সটা কিন্তু দেখার একটা প্রবল সম্ভাবনা আছে। এবং এই যে কেভিনের যে রিক্রুটমেন্টটা, এটাও কিন্তু একটা তার ইঙ্গিত বহন করে। কারণ কেভিনের বয়স কম, কেভিন স্পিডি প্লেয়ার, কেভিন ট্র্যাক ব্যাক দ্রুত করে, কেভিন বল প্লেয়ার, কেভিন খুব টাফ প্লেয়ার। এই সবকটা কিন্তু এর পক্ষে যায়। হাইলাইন খেললে পরে যে ডিফেন্ডারের পিছনে জায়গাটা তৈরি হয়, সেই জায়গাটা রিকভারের জন্য আমাদের একটা এরকম ডিফেন্ডার দরকার থাকে সেন্ট্রালে, যে কিন্তু দ্রুত ট্র্যাক ব্যাক করে ওই জায়গাটাকে রিকভার করবে। এবং এর সঙ্গে আমি আরেকটা জিনিস যোগ করবো, সেটা হচ্ছে এখানে গোলকিপারের ভূমিকাটা সব থেকে মারাত্মক হয়। কারণ গোলকিপারকে তখন অনেকটা অ্যাহেড এসে খেলতে হয়, যেটা হচ্ছে সুইপার পজিশন বলে থাকি সাধারণত। সেই সুইপার পজিশনে এসে গোলকিপারকে খেলতে হয়, যেটাতে প্রফসুকন কতটা স্বাচ্ছন্দ্য, এটা আমার একটুখানি ডাউট আছে। প্রফসুকন কিন্তু অ্যাজ এ গোলকিপারকে সুইপার পজিশনে অতটা স্বাচ্ছন্দ্য নয়। গোলকিপার যদি একটু অ্যাহেড না থাকে, সেক্ষেত্রে কিন্তু গোলকিপার এবং ডিফেন্সের মধ্যে প্রচুর জায়গা তৈরি হয়। তো এই জায়গাটা একটা কিভাবে অস্কার মেকআপ করবে, সেটা হচ্ছে দেখার। 3 ডিফেন্স খেলুক, 4 ডিফেন্স খেলুক, হাইলাইন আমরা দেখতে পারবো এবার, এটা অস্কারের নেতৃত্বে, এটা আমার ধারণা। এবং 3 ডিফেন্সও দেখতে পারবো, 3-5-2ও দেখতে পারবো। যার জন্য কিন্তু এই যে রশিদ যে রোলটা করবে,
সেখানে দেখবে রশিদের জায়গাটা অনেক ভাইটাল হবে, যেহেতু ও একটা বিগ বডি এবং টাফ ডিফেন্ডার, ডিফেন্সিভ মিডফিল্ড টাফ খেলে এবং ও কিন্তু বল স্ন্যাচটা খুব ভালো করে। তো সেক্ষেত্রে রশিদের রোলটা খুব ভাইটাল হয়ে যাবে যদি খেলতে পারে, এবং তাতে কিন্তু আমাদের গোল করার চান্স প্রচুর তৈরি হবে, কারণ আমাদের স্কোরার কিন্তু সামনে আছে। আরেকটা কথা আমি বলি, এবার পিছন কিন্তু একটু ইন্টারনেটের ইস্যু রশিদ রশিদ শোনা যাচ্ছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এডমুন্ডো কিন্তু একজন বল প্লেয়ার এবং খুব ভালো থ্রু বানাতে পারে, এবং ও কিন্তু রাইট উইঙ্গে যথেষ্ট ভালো ফুটবল খেলে। সেক্ষেত্রে কিন্তু আমরা এডমুন্ডকে রাইট উইঙ্গে প্রচুর জায়গায় দেখতে পাবো, এবং সেই জন্য আমি বললাম যে এবছর কিন্তু আমাদের গোল স্কোরিং অপরচুনিটিটা বাড়বে, শুধুমাত্র আমাদের যে স্ট্রাইকাররা থাকবে তাদের সেটা 3 কাঠির মধ্যে রাখতে হবে। এবং বড় লোকের বাউন্ডারি ছেলের মতন যদি বল বাড়ির উপর দিয়ে উড়িয়ে দেয়, তাহলে হাজারখানা চান্স ক্রিয়েট হলেও কিন্তু গোল কনভার্সন রেট বাড়বে না। কনভার্সন রেট বাড়ার জন্য কিন্তু এই যারা স্ট্রাইকার থাকবে প্রত্যেকে কিন্তু পারফেকশনিস্ট হতে হবে, যে 5টা বল পেলে অন্তত 3টে যেন মানে নেট হয়। এটা যদি রাখতে পারে আমাদের কিন্তু এবার, তাহলে কিন্তু খুব সমূহ সম্ভাবনা আছে। আর যত দ্রুত সম্ভব একটা ভালো রাইট ব্যাক ইনক্লুড করতে পারে ততই ভালো, কারণ এই জয়গুপ্তার যে রোলটা থাকবে, জয়গুপ্তাও কিন্তু একজন টাফ ডিফেন্ডার, প্লাস ও কিন্তু স্পিডি ডিফেন্ডার। তো ও কিন্তু ওর একটা মেন্টালিটি যেটা থাকে, যেটা সময় বলছি ওটা নাছোড়বান্ধা মনোভাব, যে বল যদি ও লুজ করে ও কিন্তু দ্রুত বলটা রিকভার করার জন্য বলটাকে চেস করতে যায়। তো সেই জন্য আমি বললাম যে একটা হাইলাইন খেলা এবং 3 ডিফেন্স খেলার একটা প্রবণতা দেখতে পাচ্ছি, এবং মনে হয় সেরকম কিছু ম্যাচ আমরা দেখতে পারবো। সেরকমই একটা রাইট ব্যাক আমাদের দরকার আছে। বলো বলো। হ্যাঁ ওকে, রাইট ব্যাক। এখানে আমার একটা অ্যাডেড কোয়েশ্চেন আছে তোমাকে, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যেটা যে সময় যেটা বলছিল, এইটার সম্ভাবনা কতটা, মানে ধরো হামিদ আহাদাদ লেফট উইঙ্গার হিসেবে 29টা ম্যাচে 10টা গোল করেছে, উইচ ইজ মানে যেটা কিনা একটা ঠিক আছে, একটা ভালো একটা ফিগার। যদিও সেন্টার ফরওয়ার্ড হিসেবে 92টা ম্যাচে 31টা গোল করেছে, বাট তার থেকে ইমপ্রেসিভ ফিগারটা লেফট উইঙ্গার হিসেবে করেছে। 29টা ম্যাচে 10টা গোল খারাপ না। এবার সঙ্গে আবার 2টো অ্যাসিস্টও রয়েছে। আচ্ছা, এবার যেটা তুমি যেটা বললে, গোল স্কোরারদের গোল করতেই হবে। হামিদ, ডিয়ামেন্টিকস, মিগুয়েল আর কেভিন সিবিলি অ্যাজ এ ডিফেন্ডার, এই ফরমেশন মানে এই কম্বিনেশনটা তোমার কি মনে হয় যে এটা বেশি ম্যাচ খেলতে চলেছে? কারণ কি এইরকম একটা কিছু ভেবেই কিন্তু আমার মনে হয় টিমটা সাজানো হয়েছে। সেখানে তাহলে রশিদের রোলটা কোথায়, নাকি অন্য কোনো চিন্তা ভাবনা রয়েছে? রশিদ বা সাউল ক্রেসপো ইজ সেকেন্ড থট, তোমার কি মনে হয়? দেখো, সেই জন্যই আমি তোমাদের শুরুতে একটা কথা বললাম যে রশিদ এবং মিগুয়েলকে কিন্তু খুব বেশি ম্যাচে আমরা একসঙ্গে দেখতে পারবো না। যদি দেখি তাহলে আমরা সামনে হয় ডায়মন্ডিকাস নয় হামিদ। আর যদি ডায়মন্ডিকাস এবং হামিদকে একসঙ্গে দেখি সেক্ষেত্রে মিগুয়েল অথবা রশিদ, কারণ কেভিন সিভিলিকে ধরেই হয়তো টিম করবে। এইবার সিচুয়েশন অনুযায়ী কিছু ম্যাচে কিন্তু আমরা এটা দেখবো, যেহেতু দেখো আমাদের হাতে সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ার এবং চুংলুঙ্গা আছে, যারা কিন্তু দুজনেই একজন, মানে দুজনে যদি একসঙ্গে সঠিকভাবে খেলে তারা কিন্তু একটা বিদেশি ডিফেন্ডারের কাজ করে দুজনেই। সেই জন্য আনোয়ার, লাল চুংলুঙ্গা, জয়গুপ্তা 3টে কিন্তু তোমার দাঁড়িয়ে গেল। তোমার কিন্তু রাইট ব্যাকটা কিন্তু তোমার সঠিক নেই। ইন্ডিয়ান সেন্টার ব্যাকে যদি ইন্ডিয়ান সেন্টার ডিফেন্সে ব্যাকে যদি যেতে পারে, তাহলেই কিন্তু একসঙ্গে রশিদ, মিগুয়েল, হামিদ আর ডায়মন্ডিকাসকে একসঙ্গে আমরা দেখতে পারবো। তো সেই জন্য আমার মনে হয় এইখানে একটা ভাইটাল হয়ে দাঁড়িয়েছে সাউল ক্রেসপো। দেখো, সাউল ক্রেসপো কিন্তু প্লেয়ার হিসাবে খুব ভালো প্লেয়ার। সাউল ক্রেসপোকে কিন্তু প্লেয়ার হিসাবে কখনোই আমি খারাপ বলতে পারবো না, কিন্তু সাউল ক্রেসপোর যেটা সমস্যা সেটা হচ্ছে সাউল ক্রেসপো অস্বাভাবিক চোটপ্রবণ। মানে সিজনের হয়তো 70% ম্যাচই সে বাইরে থাকে। আগের বছর মাত্র 12টা ম্যাচ আইএসএল এ খেলেছে, 50% ম্যাচ খেলেছে। তো সাউলের উপর তুমি ভরসা করবে কি করে? কিন্তু সব ম্যাচে যে আমি রশিদকে, মিগুয়েলকে বা কেভিনকে আমি পাবোই তার কোনো গ্যারান্টি নেই। তাদেরও চোট লাগতে পারে, তারাও তার সমস্যার জন্য মাঠের বাইরে থাকতে পারবে। সেই জায়গাটাতে তখন রিকভারটা কে করবে? সেই জন্য আমার মনে হয় আরেকটা সিবি কাম মানে সেন্ট্রাল ডিফেন্সে খেলতে পারে এরকম বিদেশি, এবং সে সিডিএমও খেলতে পারবে এইরকম একজন প্লেয়ারের খুব দরকার ছিল। তাহলে কিন্তু টিমটা পুরোপুরি ব্যালেন্সের জায়গায় এসে যেত আমার মনে হয়। কারণ বাকি যা ইন্ডিয়ান প্লেয়ার আছে তারা কিন্তু যথেষ্ট দক্ষ এবং ম্যাচকে কন্ট্রোল করার মতন প্লেয়ার আছে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই। শুধুমাত্র একটা ভালো দক্ষ রাইট ব্যাক আমাদের যদি এসে যায়, তাহলে কিন্তু তুমি দেখবে, এবং সেখানে সাউলকে যদি অফলোড করে একটা সিবি কাম সিডিএম, তাহলে কিন্তু আমাদের টিমটা পরিপূর্ণ হবে। জাস্ট লাইক পারবো। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ পিজা। আমি রাজশ্রী কাছে যাবো। রাজশ্রী শোনা যাচ্ছে তো? হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, না অনেক সময় রাজশ্রী হয় কি, অতিরিক্ত বেশি অপশন প্রবলেম করে, মাথা গুলিয়ে দেয়।
আর আমার ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে লাস্ট কয়েক বছর আমরা দেখছি যে কোনো অপশনই নেই, বেঞ্চই ছিল না। এবছর দেখা যাচ্ছে যে বেঞ্চ তো আছেই, এবছর আমাদের পজিশন ওয়াইজ বেশ কিছু অপশন দেখা যাচ্ছে আর কি। তো প্লেইং 11 নিয়ে অনেক রকমের অপশন কোচের থাকবে, ওভারঅল কি মনে হয় তো? ওয়েল দেখো, এবছর টিম গঠনে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের টিমটার একটা ভিশন রয়েছে এবং একটা ভিশন রেখে টিমটাকে তৈরি করা হচ্ছে। কিন্তু তুমি যখনই ওভারঅল টিম গঠনের পরবর্তী সময়ে যখন টিমটা নিয়ে বিচার বিবেচনা করবে বা সেটা বিশ্লেষণ করবে, তোমার যেটা সব থেকে বড় কাটা হয়ে দাঁড়াবে তার নাম হলো সাউল ক্রেসপো। এই প্লেয়ারটা হলো এমন একটা প্লেয়ার যে এই টিমটার সাথে কিছুতেই স্যুট হয় না। আমরা ওকে না পারছি ছেড়ে দিতে, না পারছি ওকে রেখে আমাদের টিমে প্রপারলি ইউজ করতে বা কিছু করতে। তুমি যদি একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখো, এই যে আমরা একটা সেন্টার ব্যাক নিলাম না, একটা ফরেন সেন্টার ব্যাক, মানে ধরে নাও সিডিএম কাম সিবি বা সিবি কাম সিডিএম, এরকম কোনো প্লেয়ার যে আমরা নিলাম না, এটার ফল কিন্তু আমাদেরকে ভুগতে হবে। অফকোর্স পজিটিভ আমি প্রতিদিনই বলি, বাট ব্যাপারটা কি, যে লুপ হোলস গুলো আছে সেগুলো যদি না বলি না, ওটা নিয়ে একটা সমস্যা থেকেই যায়। এবং আমার ধারণা এই আরেকটি আমরা যে সিবি নিলাম না, ধরে নাও কোনো ম্যাচে কেভিন সিবি এর চোট বা কেভিন সিবি এ যদি একটা টাইমের পর ধরে নিই যে সে যদি অতটা ভালো না খেলতে পারে, টাচুট সে সব ম্যাচ ভালো খেলুক, সেই পজিশনে দাঁড়িয়ে আমরা কি করব? আমাকে কি তোমরা কেউ বলতে পারবে যে বিগত 2 বছর ধরে সল ক্রেসপো কিংবা মিগুয়েল কিংবা মোহাম্মদ রাশিদ পরপর 4টে কি 5টা ম্যাচে অ্যাজ আ সিবি খেলেছে? আমি তথ্য নিয়ে তোমাদের সাথে কথা বলছি, ওরা কিন্তু খেলেনি। হ্যাঁ বলো বলো। আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমি জানি মানে এটা যে সাউল ক্রেসপো সিবি খেলার হিস্ট্রি রয়েছে, কিন্তু খেলেছে কবে লাস্ট আমাকে চেক করে বলতে হবে। রশিদের কিন্তু আমি সিবি খেলার হিস্ট্রি সেরকম পাইনি, মেবি যেটা শুভময় বললো যে হয়তো কোনো ম্যাচে চালিয়ে দিতে পারে। হ্যাঁ এটা ঠিক, মানে কনসার্নের জায়গা অবশ্যই, মানে তোর সাথে একমত, এর আগে সৌময় বা পূজন যেটা বলে তাদের সাথে আমি একমত। হ্যাঁ কন্টিনিউ প্লিজ। এবার আমি যদি ধরো মানে মেকশিফট প্লেয়ার খেলানোর দিকেই যদি আমি যাই, তাহলে তো একটা সময় জয়গুপ্তাও লেফট উইং খেলেছে, ও তো একটা সময় উইঙ্গার ছিল। এবার কথা কি বলতো, একটা পজিশনের প্লেয়ারটা আমরা তাকে প্রপারলি প্রথম থেকে ট্রেন করছি, সে প্র্যাকটিসে একটা পজিশনের জন্য ট্রেনিং নিচ্ছে, তাকে হঠাৎ করে একটাকে 2টো ম্যাচের জন্য আমরা যদি তার পজিশন চেঞ্জ করে দিই, সে কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারে না। আমাদের সামনে এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে লালচন নুঙ্গা কিন্তু অতটা ভালো খেলতে পারেনি। এবং আমাদের যদি সবার মনে থাকে, আমরা আগের বছর সৌভিক চক্রবর্তীকে রাইট ব্যাকে 2টি ম্যাচ খেলিয়েছিলাম এবং তার ফলাফল কিন্তু অত্যন্ত হতশ্রী ছিল। এই বিষয়গুলোর উপর তুমি যদি বিবেচনা করো, আমাদের এই একটা সমস্যা কিন্তু থেকেই গেল। এবং 3 ব্যাককে আমরা যদি খেলতে চাই, ধরে নাও 3-4-3, আমার কেন জানি না মনে হয় 3-4-3 অস্কার ইউজ করতে পারেন, কারণ বসুন্ধরাতে তিনি কিন্তু 3-4-3 খেলিয়েছিলেন। এবার 3-4-3 যদি তিনি খেলাতে চান, তাহলে কিন্তু আমাদের আরো একটি সিবি লাগবে। আমাদের সেন্টার ব্যাক, আমার ধারণা আরো একটি সেন্টার ব্যাক যদি আমরা নিতে পারতাম, আমাদের দলটার জন্য ভালো হতো এবং দলটা আরো বেশি কম্প্যাক্ট হতো। এবার এইটা আশা করাও ভুল, কারণ এই মরশুমে ইস্ট বেঙ্গল যথেষ্ট প্লেয়ার নিয়েছে। তো কোথাও না কোথাও গেলে এটাই মনে হবে, জানো তো, যে মানে আলটিমেটলি মরশুমের শেষে না আমাদেরকে ভুগতে হয়। আমার মনে হয় না অস্কার ব্রুজন প্রপার নাম্বার 9 নিয়ে শুরু করবেন, কারণ আমরা যদি আগে বসুন্ধরার খেলা দেখি, বা আমি তার আগে ওনার কোচিং অতটা দেখিনি, বা স্পোর্টিং ক্লুব দা গোয়ায় তিনি যখন কোচ ছিলেন আমি তার কিছু ম্যাচ দেখেছি, বাট সেগুলো আমার অতটা মনে নেই। তো আমি বসুন্ধরাকে নিয়েই তুলনা করছি। বসুন্ধরাতে আমরা যদি ডোরিয়ালটনকে দেখি, ও কিন্তু এস আ ফলস 9 খেলতো। ওর সামান্য পিছনে রাইট সাইডটা দিয়ে অপারেট করতো মিগুয়েল এবং লেফট উইং দিয়ে অপারেট করতো আমাদের রবসন রবিনো। তো এই ছিল কিন্তু ওদের খেলা, মানে একটা অদ্ভুত ত্রিভুজ তৈরি হতো মাঠটার মধ্যে, এবং ত্রিভুজ তৈরি হয়ে কিন্তু এই 3টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার গোল করতো। প্রপার নাম্বার 9 বা ফক্স ইন দা বক্স বলতে আমরা যেটাকে বুঝি, যে একদম অপোনেন্ট ডি বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকবে এবং বলের জন্য ওয়েট করবে, সেই নাম্বার 9 কিন্তু অস্কার ব্রুজন খেলান না। হামিদের কথা আমি যদি বলি, দেখো হামিদ একটা খুব ডাইসি, মানে ওকে নিয়ে বলাটা আমার এখন কিছু উচিত হবে না, কারণ ও এমন একটা লিগ থেকে আসছে, ও এমন একটা পেডিগ্রির প্লেয়ার, ওকে জাজ আমি করতে পারবো না। আমি যেটাই বলবো, আমি চাই হামিদ খুব ভালো খেলুক এবং প্রত্যেকটা প্লেয়ারই টিমের ভালো খেলুক, বাট স্পেসিফিক্যালি হামিদকে নিয়ে বলাটা খুব মুশকিল হয়ে যাবে, কারণ মরক্কান প্লেয়াররা আমরা এর আগে দেখেছি আইএসএল এ যথেষ্ট ভালো খেলেছে। এবং কোথাও না কোথাও ইন্ডিয়ান ফুটবলে যেভাবে আমরা খেলাটা হয়, বা আইএসএল কিংবা আমরা যদি আই লিগ ফলো করি, আমরা দেখি যে একটা ফিজিক্যাল ডমিনেন্সের ফুটবল আমাদের ইন্ডিয়াতে হয়ে থাকে। এই ফিজিক্যাল ডমিনেন্সের জন্য অস্কার ব্রুজন কিন্তু এই মরশুমে টিমটা ভালোভাবে তৈরি করেছেন। তুমি দেখো প্রত্যেকটা জায়গায়, তুমি যদি ডিফেন্স থেকে শুরু করে ডিফেন্স, সিডিএম, মিডফিল্ড এবং স্ট্রাইকারের দিকে তুমি ঝোঁকো, বা অ্যাটাকিং লাইন আপের দিকে ঝোঁকো, তুমি কিন্তু দেখবে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফিজিক্যাল ডমিনেন্স করার মতো প্লেয়ার ইস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। এবং আমার আরো একটা কথা মনে হয়, গত বছর আমরা কোথাও না কোথাও
সেট পিসে মুখ থুবড়ে পড়ছিলাম, বা সেট পিস দিয়ে কিন্তু আমাদের গোল কনভার্সন ততটা বেশি হচ্ছিল না। আমার মনে হয় এবছর সেই সমস্যা কিছুটা হলেও মিটতে পারে, কারণ যে সমস্ত প্লেয়ারদেরকে আমরা সাইন করিয়েছি এবং যে সমস্ত প্লেয়াররা আমাদের টিমে রয়েছে তাদের হাইট, ফিজিক সবকিছু কিন্তু ভালো। এই আমি তোমাকে গত বছর খেলা শুরুর আগে, আইএসএল স্টার্টের আগে একটা কথা বলেছিলাম যে চেন্নাই এফসি টিমটা ভালো খেলবে। চেন্নাই এফসি গত বছর ততটা ভালো খেলেনি, কিন্তু চেন্নাই এফসির যে টিমটা যেভাবে গঠন ওরা করিয়েছিল, যদি আর একটু টাইম দিল টিমটা কিন্তু ভালো খেলতো। কারণ ওদের প্রত্যেকটা জায়গায়, চেন্নাইও সেম জিনিস করেছিল, প্রত্যেকটা জায়গায় কিন্তু ওদের ফিজিক্যাল ডমিনেন্স করার মতন প্লেয়ার ছিল। ওরা পিছিয়ে গেছে, ওদের কাছে স্পিডটা ছিল না এবং মিডফিল্ড থেকে বলটাকে রান করে নিয়ে যাওয়ার মতো প্লেয়ার ছিল না। আমার মনে হয় মিডফিল্ড, মানে দেখো আমি ক্যাপ্টেনের সঙ্গে সহমত, ক্যাপ্টেন যেটা বলছে যে মিডফিল্ড ভালো হয়েছে, আমিও মানে সহমত এটার সাথে, মিডফিল্ড ভালো, কিন্তু তোমাকে লিগ জিততে গেলে দেবো ভাই তার ডিফেন্স ভালো করতে হবে। মানে আমি জানি হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কারণ দেখো এটা তো ভাবতেই হবে যে টিম গঠন যথেষ্ট ভালো হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে নেগেটিভ কথা কেন? বাট স্টিল এটাই আমার ধারণা, এটাই আমার মনে হয় গত 3-4 বছর এবং তারও আগের সময়কাল থেকে আমি যদি ভেবে দেখি, প্রতি বছরই আমরা যথেষ্ট ভালো টিম তৈরি করতাম। বিগত 3-4 বছরের কথা আমি যদি বাদ দিয়ে বলি, তার আগের গুলো আমরা প্রতি বছরই ভালো দল গঠন করতাম, কিন্তু আমাদের একটা বা দুটো প্লেয়ার বা একটা বা দুটো পজিশনে কোনো প্লেয়ার আমরা নিতে পারতাম না। মর্গান জমানার কথা তোমার যদি মনে থাকে বা সকলের যদি মনে থাকে, আমরা প্রতি বছর ফোর্থ ফরেনারটা নিতেই পারতাম না। টোলগে ওজবে, উগাওপারা, পেনর্জি, এর সাথে আরেকটা প্লেয়ার যে থাকতো, তুমি মনে করে দেখো প্রতি বছর প্লেয়ারটা চেঞ্জ হতো, কারণ আমরা প্রপার প্লেয়ারটা আনতেই পারতাম না। এই সমস্যাটা আমাদের আজকের নয়, এটা আমাদের বহুদিনের সমস্যা। আমার এখন দাঁড়িয়ে এটাই মনে হয় যে টিমের ভিশন যেখানে পরিষ্কার, সেখানে সাউল ক্রেসপোকে যদি আমার এটাই মনে হয় যে ওকে হয়তো এখন ছাড়া যায়নি, কারণ সমস্যা কিছু রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে ডুরান্ড কাপটা ওকে আমার মনে হয় খেলানো উচিত এবং তারপর একটা কিছু বিচার বিবেচনা করা উচিত, কারণ তুমি একটা সিঙ্গেল ফরেন সিবি নিয়ে কিন্তু খুব বেশি বড় কিছু আশা করতে পারবে না। তোমাকে সব ম্যাচ কিন্তু মানে সিবিএ এবং আনোয়ার জুটি ভালো খেলবে না, এবং মানে কি করেই বা খেলবে? মানে এতগুলো আইএসএল এর ম্যাচ পরপর মানে ভালো খেলাটা খুব মুশকিল। এবং সিবি এর কারেন্ট স্ট্যাট এবং ওর তথ্য যদি তুমি দেখো, ওর ইয়েলো কার্ডের সংখ্যা যথেষ্ট বেশি রয়েছে। সরি, আমি হয়তো এটা বলেও অনেকের মন অক্ষুণ্ণ করলাম, বাট এটা ফ্যাক্ট, আপনারা দেখতে পারেন সবাই করে। ওর ইয়েলো কার্ডের সংখ্যা অনেক বেশি রয়েছে। আমাদের দেশে যে ধরনের রেফারিং হয়, আমরা আইএসএল এর রেফারিং দেখি, এই জঘন্য রেফারিং এর মধ্যে ও ইয়েলো কার্ডের সংখ্যা আরো বাড়লে ক্ষতিটা আমাদেরই হবে। এবং তখন আমাদের ওই মেকশিফট ডিফেন্ডারদের দিকেই ঝুঁকতে হবে। আমাদের তখন রাশিদকে হঠাৎ করে ডিফেন্সে খেলাতে হবে, এবং এই হঠাৎ করে ডিফেন্সে খেলানোর পরে কিন্তু একটা বা দুটো ভুল হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়, এটুকুই বলবো। একদম। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারকাশি যে আইএসএল খেলবে কি খেলবে না সেটা পরের বিষয়। আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে কারণ কি আন্তর্জাতিক স্পোর্টস কোর্ট কিন্তু এআইএফএফ কে বলে দিয়েছে যে তাদের কি চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে। এবার এই যে সাউল ক্রেসপোর ভাগ্য কিন্তু ডুরান্ড কাপের পর নির্ধারিত হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়, সাউল ক্রেসপোকে অফলোড করবে কি করবে না। কিন্তু এই সম্পূর্ণ আলোচনা, এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো 1 ঘন্টা ধরে প্রায়, তাতে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হলো যে 4টে খুব পয়েন্ট আছে যেগুলো একটু যেটা হচ্ছে যে আমাদের একজন রাইট ব্যাক বালপুইয়াকে টার্গেট করা হয়েছে, খুব ভালো, যদি ডিলটা ভালো হয় যে হয়ে যাবে। একটা প্রপার রাইট ব্যাক, একটা বিদেশি সেন্টার ব্যাক খুবই প্রয়োজন, তাহলে টিমটা 16 কলা পূর্ণ হবে, মানে অ্যাপ্রক্সিমেটলি হবে, যেটা কিনা অনেকদিন ধরেই হয় না, এবং এইটার জন্য পরবর্তীকালে কিন্তু প্রবলেম না হয় আর কি। এবং লাস্ট যেটা রাজস্বী বললো, এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে রেফারির একটা এক্সট্রা ভালোবাসা থাকে আমাদের প্রতি, এবং সেটা আমাদের আইএসএল এর শুরু থেকেই আমরা দেখেছি। গত বছর তো সবকিছু ওদের বাঁধ ভেঙে গেছিল ভালোবাসা, একদম। আমি যাচ্ছি, হবে পূজন, আরো সবাই মিলে বলবে ব্যাপারটা, ইটস নট এন্ড অফ দ্য শো। রেফারির এই যে বাড়তি ভালোবাসা, যে মানে এই যে প্রেমটা আমাদের উপর, সেটা কার্ড দিয়ে বর্ষিত হয়। এবার সেক্ষেত্রে যদি একটা ডাবল ইয়েলো বা 4টে ইয়েলোর জন্য একটা ম্যাচ সাসপেন্ড হয়ে গেল সিম্পলি, বা একটা রেড কার্ড হলো, তো সেক্ষেত্রে আমরা একজন ডিপেন্ডেবল সেন্টার ব্যাক কে মিস করলে টিমের মানে কম্বিনেশনে এমন একটা লিগের মাঝখানে কিন্তু প্রবলেম হতে পারে। এইটাও একটা কনসার্নের জায়গা বলে আমার মনে হলো। তো হ্যাঁ, আমি পূজনের অ্যাডটা শুনে নি, তারপরে আমরা আরেকটা পার্টে ডিসকাশনে যাব, সেটা ছোট হবে। হ্যাঁ পূজন, কি বলতে চাইছিস বল। না দেখো, আমার কি মনে হয় জানো তো, এই যে রাজস্বী যে পয়েন্টটা বললো, আমি একদম সম্পূর্ণ একমত এটাতে। লালচুনুঙ্গার ব্যাপারে একটা অ্যানালিসিস হয় যে ও খুব কার্ড প্রবণ, আমি এটাতে পুরোপুরি দ্বিমত।
আমি এই জন্য দ্বিমত, কারণ ওর কেরিয়ারে ওই যে ফেসটা ছিল ওর অস্কারের আন্ডারে লাস্ট সিজনে, ওইটুকুতেই ও অনেকগুলো কাট খেয়েছে। ও যদি আমি আই লিগ দেখি বা আমি কার্লোসের আন্ডারে যখন ও খেলতো বা স্টিফেনের আন্ডারে খেলতো, ওর এই প্রবাবিলিটিটা ছিল না। এটার পিছনে একটা কারণ আছে, এবং সেই কারণটা খুব সুন্দরভাবে ও এটা আমাদের কিন্তু আরো বেশি করে আসবে যদি আমরা হাইলাইন খেলতে যাই, স্পেশালি যুব ভারতীতে, ঠিক আছে? এবং 3 ব্যাকে স্পেশালি যদি হাইলাইন খেলতে চাই, আমরা কিন্তু খুব মানে হাই টেন্ডেন্সি হবে যেখানে আমরা দেবময়দা আমাদের যদি একটু মিস হয়ে যায় ওরকম ট্যাকেল করতে হবে। লাল চুনুঙ্গা লাস্ট সিজনে আমি মানে অন্তত যে কটা কাট খেয়েছে তার মধ্যে 80% টাইম হেক্টর ইউটস আর আনওয়ার তোমার অফ পজিশন, ট্র্যাক ব্যাক করতে পারেনি টাইমে, সেখানে প্লেয়ার বেরিয়ে গেছে, লাল চুনুঙ্গা ট্যাকেল করেছে এবং করতে হয়েছে বিকজ লাল চুনুঙ্গা একমাত্র পৌঁছাতে পেরেছিল, ঠিক আছে? এবং এটা প্রচুর অনেকগুলো ক্ষেত্রে আমি দেখেছি লাল চুনুঙ্গাকে এক্সট্রা করতে গিয়ে লাল চুনুঙ্গা মানে ওই পজিশনে ওই গ্যাপটাকে ফিল করতে গিয়ে কাট খেয়ে গেছে ট্যাকেল করে। এবং এটা কিন্তু অনেকটা হয়েছে কারণ ওই হেক্টর ইউটসে বলো বা আনওয়ার বা হিজাজি যখন খেলছিল, এদেরকে দিয়ে যখন অস্কার বুজো ওই হাইলাইন খেলতে গেছিল, এখানে কিন্তু এই প্রেশারটা এসেছিল। কিন্তু তুমি যদি খেলার বিচার করো, লাল চুনুঙ্গা কিন্তু অ্যাকচুয়ালি ভালো খেলেছিল। মানে খেলাটা আমি যদি ধরি, ওর হিজ গেম প্লে ওয়াজ ভেরি গুড, আমার চোখে আমার খুবই ভালো লেগেছিল, ঠিক আছে? এবং অ্যাজ আ আমার আমার মানে যথেষ্ট মনে হয়েছিল যে প্রত্যেকবারও রুখে ধরেছে, এবং কয়েকটা ম্যাচ যেখানে আমরা পরপর 3টে ম্যাচ জিতেছিলাম, লাল চুনুঙ্গা ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল আমার মনে আছে। তো সেখানে আমাকে মনে রাখতে হবে যে কেন হয়েছিল এটা। একটা প্লেয়ার কাট প্রবণ, আমার তো মনে হয় না লাল চুনুঙ্গাকে আমরা এর আগের এতগুলো সিজন খেললো আমাদের হয়ে যে কাট প্রবণ, এটা হয়েছিল ওই গেম প্লে এবং কোয়ালিটি অফ প্লে। সেটা এখন ঢাকতে গিয়ে কেভিন বলে যে প্লেয়ারটাকে নিয়েছি, হি ইজ ভেরি কুইক, এবং এটা কিন্তু আছে। এবং কেভিনও কেন কাট খেয়েছে, সিমিলার স্টাইল অফ ফুটবল, যেখানে পজিশন যখন সামনে থাকে তুমি অত্যাধিক হাইলাইন, তুমি হাই রিস্ক খেলছো, এটাতে তো এটা প্রোস আছে কনস আছে, ঠিক আছে? আমি এটাই বলতে চাইছিলাম যে ওই জন্য ও কাট খেয়েছে হয়তো ওর লিগ। আমি ওর খেলা দেখিনি থার্ড ডিভিশনে লাস্ট সিজনে কি খেলে স্পেনে, বাট ওই জন্য কাট খেয়েছে। এবং এটা কিন্তু হয়ে থাকে, এটা কিন্তু একটা মানে আমরা মানে যদি ওইভাবে বিচার করি এটা হয়ে থাকে। এবং সেই জন্যই আমার মনে হয় যে এই জায়গাতে রাজস্বী এবং আমি যে পয়েন্টটা বলছিলাম এবং সবাই তোমরা বলছো যে আরেকটা যদি প্লেয়ার হয়, এবং আমি ভুলে গেছিলাম যে মার্তন রায়নাকেও আমরা নিয়েছি, সুতরাং রাইট ব্যাকের চিন্তাটা দেবময়দা মানে আমার মানে লিস্টে একটু নিচের দিকেই আছে। আমি খুব একটা চিন্তিত না ওটা নিয়ে, অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করো। আমার মনে হয় যে এই যে প্লেয়ারটা আছে মানে ঠিক আছে, মানে এক্সেপশনাল কিছু আমার মনে হয় না। আমি প্লেয়ারটার খেলা মুম্বাইতে দেখেছি, ঠিক আছে? আমার মনে হয় যে চিন্তা আমাদের করতে হবে যে যাদেরকে নিয়েছি তাদেরকে কোথায় ব্যবহার করবো, জিকসনকে কোথায় ব্যবহার করবো, যে র্যামসাঙ্গাকে নিলাম, র্যামসাঙ্গাকে কিভাবে ইউজ করবো। হ্যাঁ, মানে এইটা হচ্ছে ব্যাপার। আজকে আমি বিপিন আর এদেরকে কি করে ইউজ করবো, এবং আমি আমার চান্সের ওয়েট করছি দেবমাদা, তুমি করো, আমি এটা তখন বলবো আরো ডিটেলস। একদম না, এবার আমরা অ্যাকচুয়ালি যেটা করবো সেটা হচ্ছে আমাদের যারা কোয়েশ্চেন করছে আমরা তাদের কোয়েশ্চেন জবাব দেওয়ার চেষ্টা করবো। ইন দ্য মিন টাইম আমি আমার পুজোর ফিরেও আসবো, তখন বাকিটা ও বলতে পারবে। না, নো ডাউট অ্যাবাউট দ্যাট, যে যেসব আমরা যে রিএনফোর্সমেন্ট গুলো করেছি সেগুলো প্রপারলি হতে হবে। লাল চুনুঙ্গার বিষয়ে পুজো আমি একটা কথা বলতে, আমার একটা পয়েন্টে খুব বিরক্তিকর লেগেছিল যখন ওর, আমার মনে হয়েছিল যে ওই কাজাকিস্তানে, না এটা কি কান্ট্রি ছিল, কাজাকিস্তানই ছিল, হ্যাঁ, সেখানে গিয়ে ওর যদি কার্ডটা না হতো সেদিন ম্যাচটা আমাদের ছিল বলে আমার ওইটা আমার একটু হজম করতে প্রবলেম হয়েছিল। আমি মানে আদারওয়াইজ আমার মনে হয়েছিল যে লাল চুনুঙ্গা ঠিক আছে, ও লাস্ট ইয়ার খুব ভালো ফুটবল খেলছিল, কিছু প্রবলেম ছিল, বাট এএফসির অ্যাওয়ে ম্যাচটাতে ও একা ডুবিয়ে দিল, ওটা একদম সম্পূর্ণ একমত। এবং মেন্টালিটিতেও একটা এফেক্ট পড়েছে দেবময়দা। আমার যেটা মনে হয়েছিল এতগুলো কার্ড খেয়েছিল না তখন, আমার মনে হয় যে আর কিছু কিছু কার্ড লুজ কার্ডও খেয়েছিল, যেটা ওর খাওয়া উচিত হয়নি। মানে যেটা ধরো আমার মনে হয় রেফারি একটু, যেটা তুমি বলছিলে একদমই ঠিক কথা। তো ওটাতে একটা মেন্টালিটিতেও একটা পড়ে। মানে তুমি দেখো আজকে মহেশও একটুখানি কয়েকটা জায়গায় একটা মানে একটু ফিউরিয়াস হয়ে গেছিল। তো একদম সম্পূর্ণ একমত, ভুল তো করেছে। একদম একদম। আচ্ছা, সো আমরা একটু কোয়েশ্চেন্স গুলো এখানে আসছে, আমরা একটু আলোচনা করে নিই। আচ্ছা, আমি এই কোয়েশ্চেনটা আমি সৌময়ের কাছে পাঠিয়ে দিই। ও সৌময় বলছে অর্ঘ ঘোষ দস্তিদার যদি বিক্রম প্রতাপের কথা বলছে নিতে হয় ট্রান্সফার ফি দিয়ে, তাহলে ইবি আইজ্যাক নিহাল সুদেশ কেও ট্রাই করতে পারে। এটা নিয়ে কিছু বলো, তোমাদের কি মনে হয়? আমাদের কি রাইট ব্যাকের জন্য এতটা ডেসপারেট হওয়া উচিত সৌময়, কি মনে হয়? না না, বিক্রম তো রাইট ব্যাক নয়, আর নিহাল সুদেশ ইসাক রালতে বা এরা তো কেউ রাইট ব্যাক নয়, এটা সবাই রাইট উইং। আই ওয়ান্ট টু সে রাইট উইং, রাইট ব্যাক না। বিক্রম প্রতাপের কথা বলছি। হ্যাঁ, তো এরা রাইট উইঙ্গার। তো সেক্ষেত্রে এখন আমার মনে হয় না যে এই মুহূর্তে কোনো উইঙ্গার নেওয়ার কোনো দরকার আছে, কারণ তোমার হাতে অলরেডি 5টা উইঙ্গার আছে। তোমার হাতে বিষ্ণু আছে, তোমার হাতে মহেশ আছে, তোমার হাতে বিপিন আছে, তোমার হাতে এডমুন্ড আছে, তোমার হাতে নন্দা আছে। 5টা উইঙ্গার তোমার হাতে এই মুহূর্তে রয়েছে, এবং সেই সঙ্গে তুমি হামিদকেও অ্যাজ এ উইং অপশন ধরতে পারো।
তো ছখানা যদি তোমার হাতে উইঙ্গার থাকে তাহলে সেক্ষেত্রে এক্সট্রা করে আর কোনো উইঙ্গার নেওয়ার এই মুহূর্তে কোনো জায়গা নেই। তোমাকে রিএনফোর্সমেন্ট করতে গেলে এই মুহূর্তে ডিফেন্সই করতে হবে, তোমাকে আইদার সেন্টার ব্যাক নিতে হবে বা তোমাকে রাইট ব্যাক নিতে হবে, দ্যাটস ইট। আর এই মুহূর্তে আর অন্য জায়গায় কোনো প্লেয়ারের পিছনে ট্রান্সফার মানি খরচ করার কোনো দরকারই হয় না। ট্রান্সফার মানি খরচ যদি করতে হয় তাহলে আমি কোনো ডিফেন্সের প্লেয়ারের পিছনে করবো, অবভিয়াস থিং দ্যাট। আর আরেকটা কথা আমি বলতে পারি, যদি সাউল ক্রেসপোকে ছাড়া সম্ভব হয় তাহলে আমরা যদি একটা প্রপারলি রাইট সেন্টার ব্যাক বিদেশি নিতে পারি, সেক্ষেত্রে আবার অনেকের কথা আসে যে একটা সেন্টার ব্যাক কাম সিডিএম যদি নেওয়া যায়, কিন্তু আমি এক্ষেত্রে চাইবো কোনো প্রপার সেন্টার ব্যাকই নেওয়া হোক। কারণটা হচ্ছে কেভিন সিবলি, তুমি যদি ওর খেলাটা লক্ষ্য করো বা ওর যদি তুমি স্ট্যাটস গুলো লক্ষ্য করো, কেভিন সিবলি কিন্তু অবভিয়াসলি অ্যাজ আ সেন্টার ব্যাক, পিওর সেন্টার ব্যাক, কিন্তু ওর যতটা বল কন্ট্রোল আছে বা যে রেঞ্জ অফ পাসিং আছে, তুমি কিন্তু ওকে অ্যাজ আ মিডফিল্ডার ইউজ করতে পারবে, ঠিক আছে? এবং কোনো ম্যাচে যদি তোমার কাছে যদি ভগবান চাই করুক না সেরকম আসে যে রাশিদ এবং মিগুয়েল দুজনেই তোমার কাছে অ্যাভেলেবেল নেই, এই ক্ষেত্রে কিন্তু তুমি যদি একজন প্রপার সেন্টার ব্যাক নাও তোমার ইয়ের জায়গায়, সাউল ক্রেসপোর জায়গায় যদি তুমি নিতে পারো আফটার ডুরান্ট বা কিছু, তাহলে কিন্তু তুমি সেই মিডফিল্ডে সেই জায়গাটা পাসিং এ ভরাট করার জন্য তুমি কিন্তু কেভিন সিবলিকে একটু উপর দিকেও খেলাতে পারবে। কারণ যে রেঞ্জ অফ পাসিং ওর কাছে আছে এবং যে লং বলটাও ভালো ফেলতে পারে, ওকে কিন্তু তুমি অপশন হিসেবে দেখতে পারবে। তো এই মুহূর্তে যদি ইন্ডিয়ান প্লেয়ার এই মুহূর্তে ডিফেন্সের কোনো সেন্টার ব্যাক বলো আইদার, বা বেশি করে আমি বলবো অবভিয়াসলি রাইট ব্যাকের কথা, যদি তোমাকে ট্রান্সফার মানি খরচ করতেই হয় তোমাকে এই মুহূর্তে কোনো ডিফেন্ডারের পিছনে খরচ করা উচিত, নাকি কোনো উইঙ্গারের পিছনে। কারণ উইঙ্গার নিয়ে তোমার কোনো লাভ নেই, তোমার কাছে অলরেডি 6খানা উইঙ্গার রয়েছে। আর বিদেশের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে যদি সাউল ক্রেসপোর বদলি যদি নিতেই হয় তাহলে আমি একটা পিওরলি সেন্টার ব্যাক নেবো, যে কিনা একটুখানি আমি বলবো একটুখানি শারীরিক গঠন যার ভালো হবে, লাইক কাইন্ড অফ তুমি বলতে পারো ইভান মিলাদেনোভিচ, যার সঙ্গে আমরা এর আগে কথা বলেছিলাম। এই টাইপের যদি কোনো আমরা ডিফেন্ডার যদি সাউল ক্রেসপোর বদলে নিতে পারি, কিন্তু মানে এই মুহূর্তে এই ইসাক রালতে বা নিহাল সুদেশ বা বিক্রম এদের পিছনে ট্রান্সফার মানি খরচ করার কোনো মানেই হয় না। নিতে গেলে তোমাকে ইন্ডিয়ান নিতে গেলে তোমাকে রাইট ব্যাক বা সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারই নিতে হবে। একদম আমারও মতে যে উইঙ্গার্স আর দরকার নেই, অলরেডি আমান, সায়ন এই প্লেয়ার গুলো আমাদের রয়েছে ব্যাকআপে। তো যাই হোক, এনিওয়েজ আমি বিজয়দা কাছে যাবো। বিজয়দা, অঙ্কন বাবু কোয়েশ্চেন করছে হাই ব্যাক লাইনে অল ইন্ডিয়ান সিবি খেলার মতো 4জন প্লেয়ার আমাদের নেই, তার থেকে লো ব্যাক লাইন হলে অসুবিধা হবে না। কোচ সেটা ডিসাইড করবে, অবভিয়াসলি ডিসাইড করবে, কিন্তু কোচের মানসিকতা আগের বছর একটু মনে হচ্ছিল যে একটু হাই ব্যাক লাইন ওই ডিফেন্স নিয়েই খেলতে গিয়েছিল, যেখানে হিজাজি বা হেক্টর উডসের মধ্যে ডিফেন্ডার ছিল যাদের ভরসা করাটা খুব মুশকিল। তাই জন্যই হয়তো এত বেশি আলোচনা হচ্ছে সব জায়গাতে। বাট তোমার কি মনে হয় যে ভারতীয় ডিফেন্ডারদের নিয়ে ইন সাম পয়েন্ট অফ টাইমে হাই লাইন খেলাটা কি উচিত? দেখো, সেই কারণেই আমি বললাম যে মানে সাউল ক্রেসপোকে অফলোড করে একজন সিবি কাম সিডিএম, মানে যার পার্সেন্টেজটা থাকবে সিবি মেনলি, কিন্তু সে সিডিএমও খেলতে পারে, এরকম একজন বিদেশি ডিফেন্ডারের দরকার। কারণ অস্কারের স্ট্র্যাটেজি যদি হয় পুরো টুর্নামেন্ট এবং সিজন জুড়ে সে হাইলাইন খেলবে বা সে 3 ব্যাকলাইনে খেলবে, তখন কিন্তু পুরোপুরি ভারতীয় ডিফেন্ডারের উপর তুমি ভরসা করতে পারবে না। কারণ আমাদের হাতে কিন্তু সেই ধরনের 100% প্লেয়ার নেই। আনোয়ার লালচুংলুঙ্গা, জয় গুপ্তা বা আনোয়ার লালচুংলুঙ্গা, মার্টন রায়না, এইরকম ধরনের প্লেয়ার দিয়ে কিন্তু তুমি পুরোপুরি হাইলাইন খেলে তুমি ডিফেন্সকে দাঁড় করাতে পারবে না। তো সেই জন্যই একটা বিদেশি সেন্টার ব্যাক দরকার আমাদের, যে প্রয়োজনে সিবি খেলতে পারবে। কারণ কেভিন সিভিলের কিন্তু এখন পর্যন্ত আমি মনে হয় না ও সিডিএম খেলেছে বলে এরকম কোনো স্ট্যাট আছে বলে আমার মনে হয় না। আর হাইলাইন খেলবে বা সেম ডিফেন্সে খেলবে, এটা কেন বললাম, কারণ যেহেতু ডিফেন্সে এই মুহূর্তে আমাদের আনোয়ার রয়েছে এবং একটা সাউন্ড আসছে, নয়েজ আসছে, আর ওটা একটা মাইক অন আছে বোধহয়। হ্যাঁ, দেখো আমাদের কাছে আনোয়ার আছে এবং কেভিন আছে, এরা দুজনেই কিন্তু বল প্লেয়িং ডিফেন্ডার। জয় গুপ্তাও কিন্তু বল ধরেও খেলতে পারে। তো ন্যাচারালি তুমি কিন্তু এটা দেখতে পারবে যে খেলাটা কিন্তু শুরু হবে আমাদের ডিফেন্স থেকেই। সেই জন্য আমি আরেকটা কথা বলেছিলাম যে এখানে গোলকিপারের ভূমিকাটা খুব মানে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, যে ক্ষেত্রে প্রফসিকন গিলের কিন্তু একটু সেই জায়গাটাতে অসুবিধা আছে। কারণ প্রফসিকন গিল কিন্তু সেই রকম মানে বল প্লেয়িং গোলকিপার নয়। ও কিন্তু মানে খুব যে বল ধরে পাস করে খেলবে সেরকম খুব মানে মনে হয় না সেই রকম ধরনের ও খেলতে পারে। এবং ওইখানে গোলকিপার হাইলাইন ডিফেন্স খেলতে গেলে গোলকিপার আর ডিফেন্সের মাঝে যে গ্যাপটা থাকে সেটা ন্যাচারালি প্রথম পূরণ করে কিন্তু গোলকিপার, তাকে হয়তো অ্যাহেড থাকতে হয়, মাঠটাকে পরিচালনা করতে হয়। প্রফেশনাল গিলের মধ্যে সেই জিনিসটার অভাব কিন্তু আছে। তো আমার মনে হয় এইটা অস্কারকে দেখে শুনে চিন্তা করতে হবে। আর এর বাইরে আমি ছোট্ট একটা জিনিস আজকে আমি না বললে মানে আলোচনাটা আমাদের অধুরা থেকে যাবে। এই আলোচনাটা অ্যাকচুয়ালি আমাদের কালকেই করা উচিত ছিল,
আমরা দুটো প্লেয়ারকে নিয়ে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে সাহিল হরিজন আর একটা হচ্ছে মামুনি পারচকের গোলকিপার যে আছে অর্ণব। এই দুজনেই কিন্তু অলরেডি ইন্ডিয়া আন্ডার-23 টিমে ডাক পেয়েছে। তার মানে এই প্লেয়ার দুটোর মধ্যে কোয়ালিটি আছে এবং আমরা সঠিক প্লেয়ারকে নিয়ে কিন্তু আলোচনা করেছি, যাদের প্রসপেক্ট আছে, যাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে ম্যানেজমেন্ট এবং ভারতীয় টিমও তাকে নিয়ে ভাবছে। তো সেই জন্য এই ইনফরমেশনটাও আমাদের দর্শকদের কাছে দেওয়া উচিত যে এই অর্ণবের তো সদ্য মা মারা গেছে, আমাদের ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলার আগে 2 দিন আগে তার মা পরলোক গমন করেছে। সেই রকম একটা অবস্থায় এই মানসিকতা নিয়ে খেলেছিল এবং খেলার পরে সে ইন্ডিয়া টিমে ডাক পেয়েছে আন্ডার। এর থেকে ভালো কিছু হতে পারে না বাংলার ফুটবলের জন্য। খুব এটা একটা ভালো খবর। এই ইনফরমেশনটা একটু দর্শকদের কাছে দেওয়ার ছিল আমাদের। একদম একদম, আমার মনে হয় দর্শকরা, আমরা সেদিন আলোচনা করেছিলাম। আজকে দেখুন, বলে না যে রাতের শেষে দিন আসে। অর্ণবের ওপর সত্যি আমি সিম্প্যাথি কথাটা ব্যবহার করবো না, শুভেচ্ছা রইলো। অনেক বড় মানুষ, অনেক ভালো খেলোয়াড় অর্ণব হবে নিশ্চয়ই। আর সাহিল হরিজন তো আমি আউটস্ট্যান্ডিং, সেদিন যা গোলটা দেখলাম আমি ভাবলাম যে এটা কি রে বাবা, ভারতীয় ফুটবল দেখছি তো। তো যাই হোক, একটা গোলের উপর দেখুন, এরা সবাই কুড়ি, এদেরকে ফুল হিসেবে নিয়ে আসার জন্য যে দরকার সেটা আমরা হয়তো পরবর্তীকালে পাই না। আমি তোমাকে বিগত একটা কথা একটু অ্যাড করে দিচ্ছি। মিনার্ভা পাঞ্জাবের বয়স ভিত্তিক দল এবার চ্যাম্পিয়ন হয়েছে, বোধহয় গথিয়া কাপে, না আমার কি ওটা বলছিল, গথিয়া কাপ সুইডেনে যেটা গথিয়া কাপ হয় সেটাতে এবার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনার টিমকে 4-0 গোলে হারিয়ে। আচ্ছা, এইটা যদি হয় তার মানে তুমি ভাবো যে আজকে আর্জেন্টিনার প্লেয়ার আসছে আমাদের আইএসএল খেলতে। এনিওয়েজ, তো সুতরাং একটা স্টেজের পর আস্তে আস্তে এরা হারাতে থাকবে, এরা হারিয়ে যাবে। সমস্যা এই জায়গাতে, আমাদের দেশে ফুটবলার হয়তো সে জন্মাচ্ছে প্রতিভা নিয়ে, কিন্তু পরবর্তীকালে খুব কম প্লেয়ারের প্রতিভার সঠিক মূল্যায়ন হচ্ছে বিকাশ করছে। এনিওয়েজ, আমি রায়ুষীকে যাবো। রায়ুষী, এই হাইলাইনের বিষয়টা তুই অ্যাড করবি। হ্যাঁ দেখো, এটাই বলার যে আমরা যে ধরনের প্লেয়ার নিয়েছি না, তুমি যদি আমাদের প্রত্যেকটা ফরওয়ার্ডের প্লেয়ারের কথা ভাবো, সেটা হামিদ থেকে শুরু করে আমরা এডমান্ডকে নিয়েছি, বিষ্ণু, ইভেন বিপিন সিং, প্রত্যেকটা প্লেয়ারই আমার মনে হয় এরা যদি ওই লো ব্লককে আমরা একটা টাইমে যে খেলাটা খেলতাম লো ব্লক, ওই লো ব্লকে যদি আমরা খেলি কয়েকটা ম্যাচ, ইভেন ধরো যদি নর্থ ইস্টের সঙ্গে ম্যাচ, কারণ দেখো নর্থ ইস্টের সঙ্গে আমরা যদি হাইলাইনে খেলতে চাই রেওয়াটা, আমাদের যদি না আমরা একটা প্রপার ঠিকঠাক রাইট ব্যাককে নিতে পারি যে আইএসএল প্রুভেন, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। কারণ ওখানে আলাদিন খেলবে এবং ওদের টিম কিন্তু যথেষ্ট ফাস্ট ফুটবল খেলে। তো আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের টিমের মধ্যেও রয়েছে, আমাদের অ্যাটাকাররা যথেষ্ট ফাস্ট এবং তারা উইথ দ্য বল তাদের রানটা খুব ভালো। এবং এটা আমরা যদি ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের সব ম্যাচে হাইলাইন খেললে চলবে না। আমাদের থেকে কিছু উইক টিম যাদের ওভারঅল টিমের স্ট্রাকচারটা আমাদের থেকে একটু কম হবে, সেক্ষেত্রে আমরা যদি হাইলাইন ডিফেন্স খেলি কিছুটা হলেও আমরা সুবিধা পাবো। কিন্তু ওই আগের ইয়ারের মতো আমরা যদি সব ম্যাচ হাইলাইন ডিফেন্স খেলতে যাই দেওয়া, আমার কিন্তু মনে হয় প্রচুর হলুদ কার্ড এবং লাল কার্ড হবে। ঠিক যেভাবে পূজনদা আগের ইয়ারে ওই অল্টিনেট এগেনস্টে লাস্ট ম্যাচটার কথা বলছিল, ইভেন ওটা তুমিও বললে, ওই লালের যে লাল কার্ডটা, তুমি দেখো লালের প্রত্যেকটা লাল কার্ডের তুমি যদি কারণটা ভাবো বা তুমি যদি একটু ভেবে দেখো, দেখবে ম্যাক্সিমাম লাল কার্ড, আমি সব কটা বলবো না, ম্যাক্সিমাম লাল কার্ড কিন্তু ও খেয়েছে ওই হাইলাইন ডিফেন্সে খেলার সময়, এবং যখন ও লেফট ব্যাকে খেলছিল। লেফট ব্যাক ওর প্রপার পজিশন নয়, ও ইভেন ওর লেফট ফুটটা যথেষ্ট উইক। ওই লেফট ব্যাকে খেলার সময় প্রত্যেকবারও হাইলাইন ডিফেন্সে উঠে যাচ্ছিল এবং ও ওভারল্যাপ করে গিয়ে ক্রস করছিল, সবকিছু করছিল, এবং যখন অপোনেন্ট টিম অ্যাটাক করছিল ও কিন্তু ট্র্যাক ব্যাক করতে পারছিল না। ওর উইদাউট দ্য বল ওই পেসটা নেই যেটাতে অপোনেন্ট টিমের অ্যাটাকারকে ধরতে পারবে। অগত্যা ওকে তো ফাউল করতেই হবে। এবং আমাদের দেশের রেফারিদের এমন অবস্থা, বা আমি বলবো হয়তো একটা দুটো ইয়েলো কার্ড হয় ওর রেড কার্ড গুলোর মধ্যে, বাট ম্যাক্সিমামই ও কিন্তু এখানে দাঁড়িয়ে কার্ড গুলোকে দেখেছে। আমার একটাই জাস্ট রিকোয়েস্ট কোচের কাছে বা ধরো ওভারঅল টিমের কাছে, যে প্রত্যেকটা প্লেয়ারের পজিশনে তাদেরকে খেলাক, এবং এই ধরনের অসুবিধা যেন একটা প্লেয়ারের না হয়। আমার মতে তুমি লালচুন নুঙ্গাকে লেফট ব্যাক না খেলে তুমি মার্ক জোকেই খেলাও, কারণ নুঙ্গা যেখানে ও খেলতে পারছে না, ও একটা টাইমের পর হাঁপিয়ে যাচ্ছে, ও পেসে অপোনেন্ট টিমকে রিচ করতে পারছে না, তো মারবেই ওখানে। তুমি দেখবে অটোমেটিক্যালি তোমার পাশ দিয়ে যদি আমরা সবাই কম বেশি ফুটবল খেলেছি, তোমার পাশ দিয়ে যদি একটা প্লেয়ার বেরিয়ে যায়, তুমি যদি তাকে পেসে বিট না করতে পারো, তুমি তার জার্সি ধরেই টানবে, তোমার হাতটা চলে যাবে। এটা একটা প্রতিবর্ত ক্রিয়া, এটা হয় প্রত্যেকটা প্লেয়ারেরও এই সেম জিনিস হয়। এই যে নন্দকুমার একটা লাল কার্ড দেখেছিল হাত দিয়ে বলটা ধরে পেনাল্টি বক্সে, এটা সেম জিনিস, ওর হাত চলেই যাবে ওর জার্সিতে, ও ধরবেই, না হলে মারবেই। তো এই জিনিসটা বন্ধ করার জন্য যে প্লেয়ার যেখানে বেটার খেলে তাকে সেখানে খেলানো উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। একদম, আমার মনে হয় যে টিমটা এত টাকা দিয়ে তৈরি হচ্ছে, ইনভেস্টার এত ইনভেস্ট করছে, আমার মনে হয় প্রপার পজিশনের প্লেয়ার
যে অ্যাটলিস্ট দেখুন এটা ঠিকই জয় গুপ্তার বিষয়টা বললো, রাজশ্রী বললো নাকি সৌম্য বললো, কেউ একটা বললো সে তো একটা টাইমে উইঙ্গার হিসেবে খেলতো, বাট লাস্ট 2 বছর জয় গুপ্তা নিজেকে প্রতিষ্ঠা করেছে সাইড ব্যাক হিসেবে। তো আমার মনে হয় যে প্রপার পজিশনের প্লেয়ার খেলানো উচিত। টিম যখন এত টাকা দিয়ে তৈরি হচ্ছে, ওয়াই নট? আইএসএল থেকে পাওয়া যাচ্ছে না, আই লিগ থেকে, আই লিগ থেকেও যদি না পাওয়া যায়, আমাদের রিজার্ভ যারা আছে তারা হয়তো এখনো তৈরি নয়, কিন্তু রিস্ক নিয়ে তাদের তৈরি করা, কিন্তু প্রপার পজিশনের প্লেয়ার আমার মনে হয় খেলানো উচিত। এটা 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 বেটার হবে। এর জন্য হয়তো একটু সময় লাগবে, 2-1টা খারাপ পারফরমেন্স আসবে, কিন্তু এর থেকে ভালো আইডিয়া কি হতে পারে। এনিওয়েজ আমি গাঙ্গুলি দেখা যে এই জায়গাটা থেকে আমি আসবো এতে চাই। কনাথ বাবু কোয়েশ্চেন করছেন ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমে আজাদ বলে একটা প্লেয়ার আছে, তোমরা কি দেখেছো কম বয়স? এবং ওনারও আরেকটা কোয়েশ্চেন যে অস্কার ব্রুজন কিছু প্লেয়ারদের চান্স কম দিচ্ছে, জেসিন টিকে কে চান্স কম দিচ্ছে, ডেভিডকে কম দিয়েছে। না, আমার বেসিক কোয়েশ্চেন গাঙ্গুলিদা, যে তোমার কি মনে হয় যে এখন কলকাতা লিগও বেশ কিছু জায়গায় তুমি দেখলে, আগেও তুমি দেখেছো, তোমার কি মনে হয় যে এই কিছু 4-5টা প্লেয়ার এদের কতটা যোগ্যতা রয়েছে যে আইএসএল স্ট্যান্ডার্ডে গিয়ে পারফর্ম করা? এবং এর সঙ্গে ব্যক্তিগত কোয়েশ্চেন আসছে, ওই কোয়েশ্চেনই পরে বলছি, তুমি এটা আগে বলো। হ্যাঁ, এটা তো অস্কার গতবারই বলে দিয়েছে, অস্কার পেছনে পরিষ্কার বলে দিয়েছে যে যতক্ষণ আমি মনে না করবো রেডি, আই উইল নট গিভ দি চান্স, গিভ দেম এনি চান্স। সুতরাং অস্কারের তো এখনো তৈরি হয়নি। এবার তুমি যদি দেখো সিনিয়র টিমে খেলতে গেলে কিন্তু কনসিস্টেন্সি দরকার হয়, সেটা কিন্তু এই টিমের এবার একদমই নেই। নাহলে এই ধর 8 নম্বরে কেন আছে? প্রথম ম্যাচে আমরা 7 গোল দিয়েছি, পরের থেকে ফর্ম আমাদের ডিক্লাইন করেছে এবং র্যাপিডলি ডিক্লাইন করেছে, আমরা গোল মিস করেছি এবং প্লেয়াররা ঠিক মতো খেলতেও পারছেন। তাহলে ফর্ম যদি একটা টিম দুনিয়ার টিম না দেখায়, সেখান থেকে কোচ কেন তোমাকে খেলাবে? কোচকে সে জায়গাটা তোকে আসতে হবে, তোমাকে পারফরমেন্সটা শো করতে হবে যে ইয়েস আই এম রেডি টু প্লে ইন এ সিনিয়র টিম, কিন্তু সেটা তো হচ্ছে না। পারফরমেন্স না দেখালে কোনো কোচই কোনো জুনিয়র প্লেয়ারকে চট করে খেলে, অস্কার তো খেলাবেই না। অস্কারের মেন্টালিটিটা আমি জানি না আমার কথার সঙ্গে কতটা মিল আছে না, যে অস্কারের মেন্টালিটিটা অনেকটা গ্রেট পিকে ব্যানার্জির মতো। পিকে ব্যানার্জি কিন্তু স্টার প্লেয়ার নিয়ে খেলতে বেশি পছন্দ করতেন, একদম বিপরীত হচ্ছে অমল দত্ত ছিলেন। অমল দত্ত জুনিয়র দিয়ে খেলতে পছন্দ করতেন, প্লেয়ার তৈরি করতেন। অস্কার হচ্ছে তাই, অস্কার লেডি প্লেয়ারদের নিয়ে খেলতে পছন্দ করে। কেন? অস্কার এটা জানে যে আমি এখানে এসছি, প্লেয়ারদের যেন পারফরমেন্স রিকোয়ার্ড, আমারও পারফরমেন্স রিকোয়ার্ড। I am also in the under the scanner. তো যখন আমি আন্ডার দ্য স্ক্যানার, তখন আই হ্যাভ টু পারফর্মটা কি করে হবে? এক্সপিরিয়েন্স প্লেয়ার দিয়ে হবে, এটা অস্কারের ধারণা। যার জন্যই অস্কার দেখো প্লেয়ার ইন্টু স্ক্যানার। গতবার যখন ইয়েতে আরকাডাকে ম্যাচটা খেলতে গেছিল কাজাকিস্তানে, না কোথায় গেল, কাজাকিস্তানে, তখনই কিন্তু সুমনকে চান্স দিয়েছিল, তার আগে কিন্তু সুমনকে চান্স দেয়নি, দেওয়া উচিত ছিল। তো আজাদের খেলা আমি দেখেছি বড় ভালো, কিন্তু বড় গোল করতে বল পায় খুব বেশিক্ষণ রাখে, বেশি কাটায়, এটা কিন্তু কোনো কোচ অ্যালাউ করবে না, তোমার কোন অপোনেন্ট টিমও অ্যালাউ করবে না। এটা কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে। ওকে, প্লেয়ার হ্যাঁ বলো। হ্যাঁ না, তুমি কোয়েশ্চেনটা এটা কমপ্লিট করো, তারপর বলছি। প্লেয়ার ভালো তুমি কখন বলবে? যখন ইন্টেলিজেন্সি প্রয়োগ করবে। তুমি যদি বল বেশিক্ষণ পায় ধরে রাখো, সেটা কিন্তু কোনো পজিটিভ সাইড না, নেগেটিভ সাইড। কারণ কি, অপোনেন্ট টিম সে জায়গা নিয়ে নিচ্ছে ডিফেন্সে, আর যে প্রেফারেন্স জায়গায় দাঁড়িয়ে আছে তাকে তুমি বল দিচ্ছ না, সেও তোমার রিজেক্টেড হয়ে যাচ্ছে, অতর্দম হয়ে যাচ্ছে। আমি ভালো জায়গায় দাঁড়িয়ে আছি, ওদের বল পাচ্ছি না। আজাদের এই দোষটা আছে, প্লেয়ারটা খারাপ না, এই দোষ তবে থাকতে হবে। ওকে ওকে, ঠিক আছে। আমি জাস্ট তোমাকে আজাদের কোয়েশ্চেনটা এই জন্যই এসেছিল, তখন আমাদের একজন দর্শক বলছিল বলে, বাট আজাদের বিষয় তো এখন আর আইএসএল এর নিয়ে আলোচনা হচ্ছে, যখন ওঠার কথা না। কিন্তু আমি তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাই। এখানে আমাকে আমার কিছু বাংলাদেশের বন্ধু বান্ধব, আমাদের কিছু সাবস্ক্রাইবার রয়েছে, তুমি জানো বাংলাদেশে আমাদের একটা সাবস্ক্রাইবার বেস রয়েছে, তাদের মধ্যে অনেকেই বলছে যে আপনারা মিগুয়েলকে নিয়ে নিতে পারেন, মিগুয়েল ভালো প্লেয়ার, কিন্তু ওদের আইএসএল দেখে যেটা মনে হয় যে ওরা মনে করছে আইএসএল অ্যাজ এ লিগ কিন্তু ফার কম্পিটিটিভ এন্ড বেটার লিগ দেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। হ্যাঁ ঠিক আছে, ইন্টারন্যাশনাল ম্যাচ যখন হচ্ছে ভারত বাংলাদেশকে হারাতে পারেনি, এবং এবার এই লাস্ট খেলাতে তো হারতে হারতে বেঁচে গেছে।
কিন্তু যদি বাংলাদেশ লিগ দেখেন, আইএসএল লিগ দেখেন, দুটোর মানের মধ্যে অনেক তফাৎ আছে। বাংলাদেশ লিগে মিগুয়েল রাজত্ব করে এসছে, একসঙ্গে 4-5টা প্লেয়ারকে কাটিয়ে বক্সে ঢুকিয়ে গোল করেছে। একটু আগে আমাকে একটা ছেলের ভিডিও পাঠিয়েছে, আমি ভিডিওটা এসছে, আমি দেখছিলাম, অস্কার গুজনের কোচিং। তোমার কি মনে হয় মিগুয়েল এই ফর্মটা এখানে রেপ্লিকেট করতে পারবে? ও কিন্তু অনেকদিন খেলার বাইরে মিগুয়েল। দেখো, রিপ্লিকেট করতে পারবে যেটা নির্ভর করবে প্লেয়ারটার মধ্যে কতটা কম্প্যাক্টনেস আছে, আর প্লেয়ারটার মেন্টালিটি কত শর্ট এবং টেম্পারমেন্ট কত ভালো। বাংলাদেশ একটা কান্ট্রি, ইন্ডিয়া আলাদা কান্ট্রি, দুটো ক্লাইমেট আলাদা, দুটো অ্যাটমসফিয়ার আলাদা। আইএসএল এর অ্যাটমসফিয়ার আলাদা, বাংলাদেশের প্রিমিয়ার লিগের অ্যাটমসফিয়ার। বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ খেলে, যে টিমগুলো খেলে, তাদের স্ট্যান্ডার্ড বাংলাদেশি যারা প্রশ্ন করছে তাদের কথা সূত্র ধরেই বলছি, নট আপ টু দ্য মার্ক কম্পেয়ার টু ইন্ডিয়ান আইএসএল টিমস। কেননা মিগুয়েলে খেলা যদি বলে মিগুয়েল ওখানে কাটিয়ে গোল করেছে, কি করেছে না করেছে সেটা হচ্ছে পরের ব্যাপার। সেখানে বসুন্ধরা জার্সি গায়ে খেলেছে, এটা ইস্ট বেঙ্গল। বসুন্ধরা কিংস আর ইস্ট বেঙ্গলের মধ্যে হিউজ আর হেল ডিফারেন্স। ইস্ট বেঙ্গলের টেম্পারামেন্ট, ইস্ট বেঙ্গলের অ্যাটমসফিয়ার বলো, ইস্ট বেঙ্গলের লেগাসি বলো, ইস্ট বেঙ্গলের সিচুয়েশন বলো, কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে এসে যতক্ষণ মেন্টালি নিজেকে অ্যাডজাস্ট করতে যদি পারে, তাই সেই খেলাটা রিপ্লিকেট করতে পারবে, না পারবে না। কারণ এটা করতে গেলে কিন্তু মেন্টাল সেন্স দরকার, শুধু স্কিল দিয়ে কিন্তু হবে না, টেম্পারমেন্ট স্ট্রং হওয়া যায় এবং বোল্ডনেস থাকা যায় নিজের মধ্যে, কনফিডেন্স থাকা যায়, সেলফ কনফিডেন্স। আমি করতে পারবো। যতক্ষণ একটা প্লেয়ারের মধ্যে এই জিনিসটা জেনারেট না করে, তখন সে কিন্তু পারফর্ম করতে পারে না, যত ভালো প্লেয়ার আনো তুমি। হ্যাঁ, কিছু এক্সেপশনাল প্লেয়ার আছে, তাদের কথা আমি বলছি না, যাদের আমি দেখেছি, কিন্তু এটা করতে গেলে এই ধরনের জার্সি খেলে জার্সি করে কিন্তু এটা দেখো, একটা ছোট্ট উদাহরণ দেবো, জনি একস্তা। জনের কথা যখন এসেছিল সবাই গালাগালি দিয়েছিল, যে খেলাটা খেলেছিল সবার মধ্যে কিন্তু ছাপ লেগে গেছিল। তার কারণ কি, ও কত বড় জায়গা থেকে খেলে এসেছিল, ওখানে ক্লাস ছিল। ক্লাসটা কিন্তু ও খেলা দিয়ে পারফরমেন্সে দেখিয়ে দিয়ে গেছে যে ভালো প্লেয়ার যদি হয় সে কিন্তু সব জায়গায় খেলতে পারে। এবার দেখতে হবে মেন্টালি, ওর মেন্টালি নিজেকে অ্যাডজাস্ট করতে পেরেছিল বলে কিন্তু খেলতে পেরেছিল। মেন্টালি ইস ধরনের জার্সি করে অ্যাডজাস্ট করে, যে টাফ ব্যাপার। আমি অনেক প্লেয়ারকে খেলতে দেখেছি, অনেকে হারিয়ে গেছে, অনেকে পারফর্ম করেছে। এবার সেই জিনিসটা যতক্ষণ না হবে ততক্ষণ এটা বলা খুব মুশকিল যে খেলতে পারবে কি পারবে। এটা আমার মনে হয়, বেবি রং আর রাইট জানি না। একদম একদম। ওকে, তো ঠিক আছে, আমাদের একদম শেষ প্রান্তে। আমি পূজনের কাছে, পূজনের একটা কিছু বলা বাকি আছে, সেটা শুনে আমরা শেষ করবো। একদম দেবমালা, দারুণ ডিসকাশন হলো। এবং আমার যেটা বলা ছিল যে কেভিনকে যে এনেছি, কেভিনের আমি মানে একটু ট্যাকটিক্যাল আলোচনায় যাই, আমি ওটা মানে শেষের দিকেই রেখেছিলাম আমাদের। কেভিনের না সবথেকে ভালো কোয়ালিটি হচ্ছে একটা কথা। আচ্ছা বলো। আমি একটা কথা বলছিলাম, এই যে তোমরা সিবি নিয়ে আলোচনা করছো, প্লেয়ার তো ওখানে লাগবেই, এটা তো সবাই বলে দিয়েছে, আমার বলবো অপেক্ষা। একটা কথাই বলবো, যদি এরকম সাউথ কেস মতো অপলোড করা যায়, যাকেও সিলেক্ট করে যদি করা সম্ভব হয়, সেটা লেফট ফুটের প্লেয়ার হবে। একদম। আমার যেটা মনে হয় দেবমাদা, কেভিনের না সব থেকে ভালো কোয়ালিটি একটা যেটা অস্কার ইউজ করতে পারে, এবং আমার মনে হয় ওটা ওর মাথায় আছে, সেটা হচ্ছে ওর লং বল অ্যাকিউরেসি অসাধারণ। মানে যেটাও মানে তাড়াতাড়ি, আমরা লাস্ট সিজনেও দেখেছি যে একটুখানি লং বল বা ওর যে কুইক ট্রানজিশনে ওই যে একটা ফেস থাকে না, যে প্রথম 15 মিনিটে একটা দুটো গোল তুলে নেওয়ার মতন, মানে জবে থেকে এসেছিল অস্কার একটা ওরকম একটা টেন্ডেন্সি দেখিয়েছিল আমার, মানে উড়িষ্যা ম্যাচে মনে থাকবে তোমার, এবং এএফসি ম্যাচেস গুলোতে মানে প্রথমেই আমরা গোল করে দিচ্ছিলাম, যেগুলো আমরা জিতেছিলাম গ্রুপ স্টেজে, বা আমরা যেরকম ধরনের খেলা খেলছিলাম। তো এটা একটা থ্রাস্ট বাড়ানো, তো কেভিনের মধ্যে ওই এবিলিটিটা আছে। এবং তার সাথে আমি খুব ভালো করেই মানে সিঙ্ক করতে পারছি যে এই হামিদের সাইনিংটা, এবং তার সাথে ডিয়ামান্টাগোস এবং এতগুলো উইঙ্গারের যে অপোনেন্ট বক্সে যে প্রেসার ক্রিয়েট করবে লং বল বা সেকেন্ড বল উইন করে বা থার্ড ম্যান মুভমেন্ট করে, সেটার জন্য মানে আমি ভাবার চেষ্টা করছি যে এতগুলো উইঙ্গার কেন নিল, তারপরে আবার তোমার হামিদকে কেন নিল। এটা কিন্তু দুর্দান্ত একটা মানে যদি সাকসেস পায়, সেটা কিন্তু মানে আমার মনে হয় যে একটা খুব ভালো দিকে এগোচ্ছে আমাদের টিম গঠন। এবং তার সাথে সাথে ডিমির ইম্পর্টেন্সটা এবার এই সিজনে আরো বাড়লো, ডিমি অনেক কনভার্সন করতে হবে। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় দেবময়দা, যে এইখানেই কনসার্ন, যে ধরো কেভিন যে ম্যাচে আনঅ্যাভেলেবল থাকবে, তখন কিন্তু তারা ডিপ করবে, মানে ওর মধ্যে যে এবিলিটি আছে যে বলটা নিয়ে এগিয়ে গিয়ে একটা পাস দেবে বা একটা লং বল দেবে অ্যাকিউরেট, যেদিন ও থাকবে না সেদিন কিন্তু রাশিদকে আমি যদি খেলি দিই ওই জায়গায়, নিশ্চয়ই হয়তো ভালো ইন্টারসেপশন করবে। রাশিদ কিন্তু লং বলের থেকে বেশি কিন্তু পাস দেয়, ঠিক আছে, রাশিদকে নিয়ে অনেকটাই আমি দেখেছি, এবং খুব সুন্দর পাসিং অ্যাকিউরেসি, এবং বলটা খুব সুন্দর ইন্টারসেপ্ট করে, এবং ওর অ্যান্টিসিপেশনটা খুব ভালো।
এবং যেটার জন্য এবং খুব ভালো রং রেঞ্জার মারতে পারে। অনেকদিন পরে আমি কয়টা ফরেনার্স দেখছি, মিগুয়েল বলো বা রাশিদ বলো, মিডফিল্ডে যারা দুর্দান্ত লং রেঞ্জার মারতে পারে, ইনফ্যাক্ট হামিদ, ঠিক আছে কিছুটা। তো এই জায়গায় ভালো লাগছে, বাট ওই জায়গায় একটা গ্যাপ থেকে ধরো যে যেই জিনিসটা ডিমান্ড, মানে আজকে আমরা ডিমান্ড করবো কেভিনের থেকে, বা কেভিন যেই ধরনের খেলাটা খেলে, ও যেদিন থাকবে না সেখানে কিন্তু ডিপ করবে, তখন কি প্ল্যান বি আছে? সুতরাং আমার মনে হয় যে সাউল ক্রেসপো, যেহেতু আমাদের রাইট ব্যাক একটা নেই, মানে রাইট ব্যাকে একটা প্রবলেম আমরা বলছি, তো সাউল ক্রেসপো যদি অফলোড হয়, যদি হয়, মানে না হলেও এখন আমার মনে হচ্ছে না হবে খুব ইজিলি জিনিসটা, বাট যদি হয় তাহলে আমার মনে হয় যে একটা সিবি কাম আরবি আনলেও আমার মনে হয় হয়ে যাবে, যে রাইট ব্যাক খেলতে পারে। ঠিক আছে, আমার মনে হয় যে আজকে আমাদের টিম যেখানে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় ওটাই লজিক্যাল হবে। কারণ সিডিএম এ দেখো, আজকে যদি জিকসন, সৌভিক, মিগুয়েলের মধ্যে এবিলিটি আছে, রাশিদ আনার পরে যদি আরেকটা সিডিএম কাম সিবি আনতে হয় রাদার দেন, মানে তাহলে আমার মনে হয় যে চিন্তার একটা র্যামস্যাঙ্গা আছে আমাদের টিমে। তারপরে আমাদের ভাবতে হবে যে আমাদের টিমে কি আছে, মার্তান রায়নাকে আমরা কেন নিয়েছি, ঠিক আছে, এটাও আমাদের ভাবতে হবে। লালচুনুঙ্গা, আনোয়ার আছে আমাদের। তো আমার মনে হয় যে মার্তান রায়নাকে নিয়েছি, তার মানে মনোতোষের কিন্তু, মানে যেটা বিজয়দা বলছিল বা একটা কোয়েশ্চেন ছিল, মানে মোটামুটি কিন্তু আমার চান্সেস খুব কমই লাগছে যে এরা খেলবে, ইয়াং প্লেয়ার্সরা। কারণ যেই ধরনের পুল অফ উইঙ্গার্সও নিয়েছে, আমার মনে হয় আমান সিকের কিন্তু জায়গা আমি দেখছি না এই টিমে আর, সত্যি যদি বলো দেবমদা। তবে জেসিনের আমি জায়গা দেখতে চাই, ঠিক আছে। তো সেই অর্থে যে এই যে প্লেয়ার পুল আমাদের, যে 7টা প্লেয়ার ইন্ডিয়ান খেলবে, একটা আমাদের গোলকিপার, তার মানে 6টা কিন্তু আউটফিল্ড প্লেয়ার ইন্ডিয়ান খেলবে। সেই অর্থে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ওই কম্বিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সুতরাং আমার মনে হয় যে আজকে এই লং বল ট্রানজিশন বা যেই ধরনের প্লেয়ার আমরা এনেছি, আমার মনে হয় অস্কার কিন্তু প্রচন্ড অ্যাটাকিং একটা মাইন্ডসেটের দেখিয়েছে আমাদের, এবং একটা সিবিতে গিয়ে আরো বেশি এটা হয়ে যাচ্ছে যে আমরা যথেষ্ট অ্যাটাকিং খেলবো। তবে একটাই মিসিং পিস, যে মিডফিল্ডে যে আমাদের 3টে প্লেয়ার এনেছি, এবং 3টে প্লেয়ারের মধ্যেই তুমি দেখো 3টে প্লেয়ারের মধ্যে কিন্তু মানে কিছুটা সিমিলার ট্রেট আছে। সেই জায়গায় একটা মানে কমেনসুরেবিলিটি বলে একটা টার্ম আছে ইংলিশে, সেই ওই ব্যাপারটা হয়ে যাচ্ছে যে খুব সিমিলার ট্রেটের প্লেয়ার যখন চলে আসছে। ইনফ্যাক্ট তুমি ইন্ডিয়ান প্লেয়ার্সদেরও যদি পুল দেখো আমাদের মিডফিল্ডে, যাদেরকে নিয়েছি খুব সিমিলার ট্রেটের আছে, সৌভিক বলো, রাশিদ বলো, জিকসন বলো, সাউল বলো, র্যামস্যাঙ্গা বলো, হ্যাঁ, তারপরে আমাদের মানে বুঝতে পারছো তো ব্যাপারটা। তো ওইখানে আমার মনে হয় যে একটা যদি আমরা ওই গ্যাপটা ফিল করতে পারি সিবি কাম আরবি দিয়ে, তাহলে আমার মনে হয় জিনিসটা আরো ব্যালেন্স হবে। যেটা মানে রাজস্বী ওই টার্মটা ইউজ করলো, ব্যালেন্স, আমার ভালো লাগলো। ব্যালেন্সটা আমার মনে হয় যে খুব দরকার, এবং আমার মনে হয় একটাই আমি গ্যাপ দেখতে পাচ্ছি। বাট ইস্ট বেঙ্গল কিন্তু এই সিজনে আমি দেবময়দা মানে খুব ডিরেক্ট একটা ফুটবল খেলতে দেখি, মানে প্রচন্ড ডিরেক্ট খেলবে, নাহলে এতগুলো উইঙ্গার আনতো না। আর নাই তোমার এই হামিদকে আনতো, আর নাই মিগুয়েল, হামিদ এবং রাশিদের কম্বিনেশনটা করতো রাদার দ্যান আ প্রপার ক্যাম্প। সুতরাং আমার মনে হয় প্রচন্ড বেশি উইং এবং ডিরেক্ট বল খেলার একটা চান্সেস থাকবে। এবং তুমি যেই কথাটা বলেছো দেবময়দা, আমার মনে হয় এটা হলে তো মানে আমার মানে এটা দুর্দান্ত একটা পয়েন্ট আজকে তুমি বললে, যে যদি মিগুয়েল ডান দিক দিয়ে খেলে, ঠিক আছে, তাহলে তোমার যদি মিগুয়েল ডান দিক দিয়ে, কখনো হামিদ বাঁ দিক দিয়ে, এবং ডিমি অল আউট অ্যাটাক যাবো উইথ কেভিনের লং বল সাপ্লাই, এবং তার সাথে সাথে মহেশের বল হোল্ডিং ক্যাপাসিটি, এবং এতগুলো যে উইঙ্গার এনেছি তাদেরকে যদি আমরা ঠিকঠাক মতন করে ব্যবহার করতে পারি মিডফিল্ড উইঙ্গার হিসাবে, আমার মনে হয় কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে অপোনেন্টের, মানে আইএসএল এ অপোনেন্টের যে কোনো টিমের জন্য আমরা প্রচন্ড একটা থ্রেট হতে চলেছি। কারণ ইন্ডিয়ান উইং ব্যাকস যে কোনো টিমেই কিন্তু একটু স্লপি। তুমি যদি থ্রাস্ট বাড়াও উইং দিয়ে, একটা ফরেনার যদি থ্রাস্ট বাড়ায় উইং দিয়ে উইথ দেয়ার এবিলিটিস, এটা কিন্তু অপোনেন্ট কিন্তু মার্জিন অফ এরার বাড়বে, এবং সেটাকে যদি আমরা এক্সপ্লয়েট করতে পারি ইস্ট বেঙ্গল অ্যাজ আ টিম, কিন্তু যেহেতু মিগুয়েল ডান দিক দিয়ে খেলতে পারে, এটা কিন্তু একটা দুর্দান্ত মানে আমরা দিকে এগোতে পারি। যে অলরেডি যেহেতু অস্কার এরকম একটা করেছে বাংলাদেশে, এবং সে যেহেতু আমাদের ডিমির মতন প্লেয়ার আছে মাঝখানে, এবং ডান দিক বাঁ দিকে যদি এটা আমরা ভালো করে ডিপ্লয় করতে পারি, এটা কিন্তু আমাদের কিন্তু অ্যাটাকিং থ্রাস্ট মারাত্মক ভাবে বাড়াতে পারে, এটাই বলবো। একদম। ডিমি এবছর ভালো সিজন করবে অনেকে বলছে, এই কারণেই বলছে তার কারণ যে ডিমির ফার্স্ট ইয়ার কেরালার সিজনটা খুব ভালো ছিল না, সেকেন্ড ইয়ার ও তো গোলের বন্ধ দিয়ে দিয়েছিল। তো সেটা একটা বিষয়, সেটা আমরা হ্যাঁ আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ আমি যাচ্ছি, আমি একদম আমি বলতাম। আচ্ছা, এখানে সেটা হচ্ছে আরেকটা, এটা একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি পূজনের সঙ্গে অনেক এটা একমত যে অস্কার ব্রুজন এমন একটা টিম বানিয়েছে যে অস্কার ব্রুজন চাইছে না খুবটা বেশি রিজার্ভ টিম থেকে প্লেয়ার এনে তার উপর ডিপেন্ডেন্ট হতে। হ্যাঁ, জেসিন হ্যাড আ গুড চান্স, ডেভিড তো আছেই, ওকে রিজার্ভে আমি বলবো না। মেবি হয়তো সুমন দেক একটা ব্যাকআপ হিসেবে রাখতে পারে। এটা ঠিকই, অস্কার ব্রুজন আইএসএল আই লিগের ওপর ভরসা করে, আইএসএল আমাদের যা প্লেয়ার ছিল
আর বাদ বাকি রিইনফোর্সমেন্ট জয় গুপ্তার মতো প্লেয়ারকে এবছর রিক্রুট করা হয়েছে, আর কিছু আই লিগ থেকে রিক্রুট করা হয়েছে, যাদের পারফরমেন্স খুব ভালো। তো এইটা আমার মনে হয়েছে যে খুব একটা ও এমন টিম তৈরি করছে, ও বেঞ্চের দিকেও বেঞ্চও তৈরি করে রাখছে, ও খুব একটা বেশি রিজার্ভ টিমের উপর ভরসা করবে না। হ্যাঁ, রিজার্ভ টিম থেকে হয়তো বেঞ্চ কিছু আসতে পারে, আদারওয়াইজ মনে হচ্ছে না। মনতোষ চাকলাদারকে এবছর দরকার হবে বলে আমার মনে হয় না, ইভেন ইন বেঞ্চ, কারণ কি এবছর ডিফেন্সে প্লেয়ার নেওয়া হয়েছে। এই দুটো ব্যাপার। হ্যাঁ, আমি রাশিকা যাচ্ছি। 10 সেকেন্ড একটা জিনিস বলবো, একটা জিনিস আমাদের লাস্ট সিজনে না, রাজস্বী আর ওদের সবাইকে বলছি যে আমাদের না সেট পিস যেটা আমরা করতে পারিনি কনভার্ট, আমরা কিন্তু অপর দিকে সেট পিসে প্রচুর গোল খেয়েছি। আনবার আলী এক্সেপশনাল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে আমি ভালো মানে উপরে বেস্টই রাখছি আমি, ঠিক আছে, অ্যাজ আ বেস্ট ইন্ডিয়ান ডিফেন্ডার। কিন্তু ওর একটা প্রবলেম হচ্ছে এরিয়াল ডুয়েল উইন্স একটুখানি মানে কোথাও না কোথাও লালচুনুঙ্গাকে আমার মনে হয় যে বেটার এরিয়ালটা উইন করে। এটা হতে পারে কিছু কিছু প্লেয়ারের মধ্যে কিছু কিছু থাকতেই পারে। সেখানে আমার মনে হয় মার্তান রায়না, রাশিদ, হামিদ, এই জন্য আমার মনে হয় মার্তান রায়নার মতন হাইটের প্লেয়ার নিয়েছে যে কখনো আমাদের ধরো গোলে এগিয়ে আসি এবং আমাদের ডিফেন্সে কিছুক্ষণ খেলতে হবে 15 মিনিট ধরো টু সি অফ দ্য গেম। মার্তান রায়নার মতন প্লেয়ার যে এরিয়াল বলের জন্যই ওর স্পেশালিটি হচ্ছে এরিয়াল বল জেতা, ঠিক আছে, যদি আমরা বা গোল করা এরিয়াল বল সামনে গিয়ে। তো এরকম ধরনের প্লেয়ারদের কিন্তু আমার ওই 15-20 মিনিটে লাগবে। মার্তান রায়নার মতন প্লেয়ার লাগবে তখন, রাশিদের মতন প্লেয়ার লাগবে তখন, যারা খুব সুন্দর ক্লিয়ার করতে পারে। তো ওই লজিকটা যে কেন মার্তান রায়নাকে নিলাম ব্যাকআপ হিসাবে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ভাবনা, যে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর ক্লিয়ার করতে হবে যখন অপোনেন্ট ধরো দুগোল প্রচুর অ্যাটাক করছে, বা কিছু সিচুয়েশনে যেখানে আমাদের একটুখানি ডিফেন্ড করে সি অফ করতে হবে ম্যাচটা। এখানে কিন্তু যেহেতু আমাদের ওই জায়গায় উইকনেস ছিল, দেবমাদা প্রচুর গোল সেট পিসে গেছি লাস্ট সিজনে। হেক্টর ইউটসে মানে জাম্পই করতে পারছিল না টাইমে, জায়গায় পৌঁছাতে পারছিল। হিজাজিও খুব এরিয়াল মানে খুব একটা ভালো ছিল না। তো সেই অর্থে যদিও বা হিজাজি লাস্ট টু লাস্ট সিজনে ভালো ছিল, এই জায়গায় আমার মনে হয় যে এই সাইনিং গুলো কিন্তু আমাদের ওই যে গ্যাপটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, আমাদের উইকনেসটা আইডেন্টিফাই করতে পেরেছি, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আইডেন্টিফাইং দ্য উইকনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু সলিউশন। এটা কিছু কিছু ক্ষেত্রে আমি ইস্ট বেঙ্গলের টিম গঠনে এবার দেখতে পাচ্ছি কিছু আনএক্সপেক্টেড সাইনিংস এর থ্রু দিয়ে। সরি রাজস্বী, বল। হ্যাঁ, দেখো আমার মানে পূজনদা যেটা বললে আমি সহমত। এবার আমার না এখানে কয়েকটা ব্যাপার আছে, যেরকম মানে আমি 3টে জিনিস ভেবে দেখলাম যে এই যে ধরো প্রভাত লাকড়া, আমি সবাইকে বলছি দেখো এই যে ধরো প্রভাত লাকড়া, এই প্লেয়ারটাকে আমরা সিএফএল এ আমার মনে হয় বাধ্য হয়েই খেলাচ্ছি জাস্ট বিকজ অফ আমাদের কাছে মনতোষ নেই, কারণ মনতোষের চোট। এবার আমার মনে হয় ও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট এডিশন হবে ইন আইএসএল। এবার প্রভাত লাকড়া এডিশনটা আমাদের সাইড ব্যাকে কিছুটা হলেও আমার মনে হয় একটা মানে একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে, কারণ অস্কার যে ধরনের ফুটবল পছন্দ করেন তার সঙ্গে ওর খেলাটা অনেকটা হলেই যায়। আমি রিজার্ভ টিম নিয়ে বেশ কয়েকটা কথা হলো বলে ওটা নিয়ে আমার জাস্ট দু একটা কথা বলে রয়েছে। এই একজন কোয়েশ্চেন করেছিলেন আজাদকে নিয়ে, মানে আজাদের খেলা আমি জানি না তোমরা এবছর দেখেছো কিনা সিএফএল এ, মানে ওকে মানে খুবই খারাপ লাগছিল খেলা দেখে। মানে একটা বল নিয়ে ওর ওই সহজাত প্রবৃত্তি হিসাবে বলটা ধরে ও উইথ দ্য বল 2-3 জনকে কাটাতে যাচ্ছে, যেটা হচ্ছেই না। এবং এটাই স্বাভাবিক, তুমি সব ম্যাচে এই জিনিস করতে পারবে না। পিভি বিষ্ণুর যে প্রবলেমটা আগের ইয়ারে ছিল, আগের ইয়ারে কিছুটা হলেও পারসিস্ট করেছিল যে ও কিন্তু উইথ দ্য বল বেশিক্ষণ পায়ে বল হোল্ড করতো, যেটা পরবর্তী সময় অতটা বেশি ছিল না। এবং আমি মনে করি যত দিন যাবে ও যথেষ্ট প্রফেশনাল প্লেয়ার, ওর মধ্যেই সমস্যাটা থাকবে না। আজাদের মধ্যে কিন্তু ওই সমস্যাটা এখনো 90% রয়েছে। ওই প্রবলেমটা ওকে ওভারকাম করতে হবে, ওকে বলটা ছাড়তে হবে, তারপরে কিন্তু আইএসএল এর টিমে আসবে। আর আমি তোমাদের কাছে এটা কোয়েশ্চেন করছি যে আমাদের রাইট উইং এ অপশন কে কে রইলো। আমি জাস্ট দু একটা কথা বলে দিই তার আগে। আমার মনে হয় না কোচ পিভি বিষ্ণুকে রাইট উইং খেলাবেন, কারণ পিভি বিষ্ণু কিন্তু গত বছর লেফট উইং এ ম্যাক্সিমাম ম্যাচ খেলেছেন, রাইট উইং এ ঠিক 2 থেকে 3টা ম্যাচ খেলেছে। ওড়িশার সাথে যে ম্যাচে পিভি বিষ্ণু গোল করলো সে ম্যাচে, এবং ঠিক হাতে গুনে 2-3টে ম্যাচেও রাইট উইং শুরু করেছে। এরকম জায়গায় দাঁড়িয়ে রাইট উইং এ নন্দকুমার কি প্রপার ওর উপর ভরসা আমরা করতে পারি গত বছরের পারফরমেন্সের পর, এবং ওকে ছাড়া আর কে কে অপশন আছে? এটা আমার একটা কোয়েশ্চেন তোমাদের সবার কাছে। হ্যাঁ, বেশ, আচ্ছা বেশ, আমি বিজয়দার কাছে নিয়ে, বিজয়দা তোমার কি মনে হয় রাইট উইং এ অপশন কি আছে? নন্দ মানে প্রপার রাইট উইং বলতে তো সেরকম আমাদের কিছু নেই, সবই আমাদের লেফট উইং বেসিক্যালি, যদি তুমি ধরো যদি গ্রামার মেনটেন করে কথা বলা যায়। আদারওয়াইজ প্রপার রাইট উইং কি কেউ আছে আমাদের? আমার মনে হয় না, আমার নেই, এবং অনেকদিন ধরেই নেই। ভিপি সুয়েলের পরে আর কোনো রাইট উইং প্রপার সেরকম ভাবে আমাদের তো আমি দেখছি না। দেখো প্রপার রাইট উইঙ্গার আমাদের কেউ নেই। আমাদের খেলাতে হবে লেফট উইঙ্গার যারা আছে তাদের মধ্যে থেকে খেলাতে হবে। তার মধ্যে এডমুন্ড কিন্তু রাইট উইং দিয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলে, বিপিনও কিন্তু রাইট উইং দিয়ে বেশ কিছু ম্যাচ খেলতে দেখেছি। নন্দকুমারকেই আমার মনে হয় প্রাইমারিলি রাইট উইঙ্গার হিসেবে চিন্তা ভাবনা করছে, তার সঙ্গে এডমুন্ড এবং বিপিনকেও হয়তো
চিন্তা ভাবনা করছে। আর মিগুয়েল আমাদের থাকবে যতক্ষণ খেলে, মিগুয়েল কিন্তু রাইট সাইড দিয়ে খেলতে পছন্দ করে। এক্স্যাক্টলি, আমার সেটাই মনে হয়। রাইট উইংটা, সেক্ষেত্রে আমার মনে হয় রাইট উইংটা কোচ একটু এরকম একটা ভাসমান জায়গাতে রেখেছে। প্লিজ। হ্যাঁ, মিগুয়েল যেহেতু রাইট সাইডটা দিয়ে খেলতে পছন্দ করে এবং রাইট সাইডটাতে ও যদি থাকে, মানে যদি রশিদ এবং ও একসঙ্গে খেলে, ও যদি রাইট সাইড দিয়ে খেলে, তাহলে কিন্তু রাইট সাইডটা আমাদের একজন বিদেশি নির্ভর হয়ে যাবো আমরা পুরো। এবং একজন বিদেশি একটা উইং সাইডে থাকা মানে কিন্তু অপোনেন্টের লেফট ব্যাক এবং লেফট সেন্ট্রাল ডিফেন্ডারের উপর যথেষ্ট প্রেশার ক্রিয়েট করবে। তো আমার মনে হয় এইরকম ভাবেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাবে অস্কার। আর 2 নম্বর হচ্ছে এই যে আমাদের এক একটা পজিশনে 2-3টে প্রায় সেম টাইপের প্লেয়ার আছে না, এটার আরেকটা কারণ হচ্ছে দেখো, যখন আমাদের কোনো চেঞ্জে যাবে, ধরো 60 মিনিট 65 বা 70 মিনিট চেঞ্জে যাবে, সেই চেঞ্জে যাওয়ার সময় যেন এই যে ছাঁচটা থাকে অপোনেন্টের উপরে, আমার যদি প্লেয়ারের কোয়ালিটি ডিফার করে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার অপোনেন্টের উপরে ছাঁচটাও কমে আসে। প্লেয়ারের কোয়ালিটিটা যদি সমমানের থাকে বা খেলার স্টাইল অফ প্লেটা যদি একই রকম থাকে, তাহলে কিন্তু অপোনেন্টের উপরে সেই প্রেশারটা কন্টিনিউয়াস বজায় থাকে। আর একটা কথা হচ্ছে তোমার দিনি এবার সফল হওয়ার মানে হতে পারে, তার একটা সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে দিনি কিন্তু এরিয়াল বলে অতটা দক্ষ নয় যতটা গ্রাউন্ডারে দক্ষ। এবছর কিন্তু আমাদের গ্রাউন্ড পাস বাড়াবার প্রচুর লোক আছে, মহেশ, লালদিঘিকা এবং সবচেয়ে বড় কথা রশিদ, এ কিন্তু খুব ভালো গ্রাউন্ড পাস বাড়ায়। তো এই মিগুয়েল, তো সেই জন্য কিন্তু দিনির এবার সফল হওয়ার খুব মানে প্রবল সম্ভাবনা আছে। আমরা আশা করবো যাতে দিনি এবার মানে সফল হয়। একদম একদম। এবং বিপিন সিং রাইট 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 রাইট, একদম রাইট, ঠিক। হ্যাঁ, একদম। আচ্ছা, আমরা আলোচনা করতে করতে আমরা 19 তারিখে ছিলাম, 20 তারিখে চলে এসেছি। তো আজকে এটা শনিবার থেকে রবিবারে যাচ্ছি বলে আমাদের আলোচনাটা এই জায়গাতে এতক্ষণ চললো। প্রত্যেকদিন হয়তো বা যখন আমরা 2-1 দিন পর পর আসি তখন হয়তো আমরা আলোচনা করতে পারি না। আমরা খুব এনজয় করলাম তার জন্য আজকে আপনাদের সাথে। ভবিষ্যতে আমরা স্যাটারডেটা করে আমরা চেষ্টা করব যাতে এই ধরনের আলোচনা আমরা একটু বেশি একটু ইনসাইটফুল আলোচনা করতে। একটা মিনিট দেবে আমাদের প্লিজ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি যাচ্ছি। আমি সবাইকে লাস্ট শেষ করে তো ইটস নট এভরি ডে দ্যাট যে এরকম আমরা আলোচনা করতে পারি। আপনারা জানেন আমরা এই ইসমাইল আড্ডা কি করি, দীর্ঘদিন ধরে তাই করে আসছি। আমরা মূলত বিশ্লেষণমূলক আলোচনাটাই পছন্দ করি। তো হ্যাঁ, অভি যেরকম বলছে মাদি তালাল ডিসেম্বরের পর কিন্তু ফিরবে, আমার মনে হয় ফিরবে। আমি মাদি তালালের বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, ভেরি ক্লোজ টু ডেভেলপমেন্ট পারসন ইন ক্লাব। আমার মনে হয় মাদি তালাল কিন্তু, আপনারা একটা কথা বলে দিই, এটার কতটা গুরুত্ব হবে আপনাদের কাছে আমি জানি না। মাদি তালাল কিন্তু নিয়মিত ক্লাবের সঙ্গে যোগাযোগ তো অবশ্যই রাখে, কন্ট্রাক্টেড প্লেয়ার। এবং মাদি তালাল নিজের ফিটনেস যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু নিয়মিত ক্লাবকে সেন্ড করে। ঠিক আছে, আমি শুনলাম। তো আমি ভেরি হোপফুল যে ও খুব ভালো রকম ভাবে ফিরবে এবং ফেরা উচিত। খুব ভালো প্লেয়ার, ওর নিজের ক্যারিয়ারের ব্যাপার আছে। তো তারপরে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হবে, তখন হয়তো অস্কারের একটা অপশন চলে আসবে কাউকে আনরেজিস্টার করে তার জায়গায় মাদি তালালকে নিয়ে আসা যদি প্রয়োজন হয়। জানি না কি স্টোর আছে, কারণ কি প্রত্যেক বছর আমরা অনেক চিন্তা ভাবনা করে দল করি, কিন্তু প্রবলেম কিছু না কিছু হয়ে যায়। এবছরও যে প্রবলেম এখনো নেই তা নয়, প্রবলেম আছে। এতক্ষণ ধরে আমরা অনেক কিছু পয়েন্ট আউট করলাম, যেমন আমরা রাইট ব্যাকের কথা বলেছি, রাইট উইং এর কথা বলছি। এই ব্যাপারগুলো প্রবলেম ঠিক নয়, এগুলো শর্ট আউট করা যাবে, কিন্তু প্রবাবলি আমাদের একজন বিদেশি সেন্টার ব্যাক দরকার। তো সব মিলিয়ে আমরা আলোচনা করছি। এনিওয়েজ, লাস্ট কেউ কিছু বললে অবশ্যই অ্যাড করবেন। আমি ফার্স্ট যাচ্ছি রাজশী। হ্যাঁ, লাস্ট কিছু অ্যাড করার থাকলে বল, তারপরে সঞ্জীব দার কাছে যদি কিছু অ্যাড করার থাকে। হ্যাঁ দেখো, আমি এই যে ধরো তুমি মাদি তালালের প্রসঙ্গটা বললে আমি জাস্ট এটা নিয়ে একটু বলে নিই। মাদি তালালকে অ্যাড করলে মানে ও যদি এই টিমে আসে, আমি তো বলবো একটা দুর্ধর্ষ মানে টিম তৈরি হবে। কারণ মানে যেখানে দাঁড়িয়ে আমরা সবাই জিনিসটা বুঝতে পারছি যে ম্যাক্সিমাম প্লেয়ারের প্লেইং স্টাইলটা কাইন্ড অফ সেম। তো ওই কাইন্ড অফ সেম প্লেইং স্টাইল ধরো প্রত্যেকটা মিডফিল্ডারের, কিন্তু তুমি কিন্তু কাউকেই বলতে পারবে না রশিদ বা মিগুয়েলের মধ্যে কেউ প্রপার নাম্বার 10। বাট মাদি তালাল ক্যান বি আ পারফেক্ট নাম্বার 10 ফর আস। মানে ও খুব ভালো ফুটবলার, এবং ও যদি আমাদের এই টিমে প্রপার নাম্বার 10 কিংবা আমরা ম্যাক্সিমাম টাইমে ওকে যেটুকু ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছে এটা খেলতে রেখেছি, লেফট সাইডটা দিয়ে পুরোপুরি ভাবে অপারেট করতো এবং খুব ভালো খেলতো। এই সুযোগটা যদি ওকে দেওয়া হয়, মানে ও যদি কিন্তু ফাটিয়ে দেবে বলে আমার মনে হয়। এবং আমি যেটা তোমাদের কোয়েশ্চেন করেছিলাম যে রাইট উইঙ্গার, দেখো মানে রাইট উইং কিন্তু আমাদের প্রপারলি কেউ নেই। মানে আমরা যদি ধরো বিপিন বা এডমুন্ডের হিট ম্যাপ একটু কনসিডার করে দেখি, ওদের রাইট সাইডের হিট ম্যাপ আর লেফট সাইডের হিট ম্যাপটা একটু মিলিয়ে দেখবে, মানে খুবই নগণ্য। মানে ওরা রাইটে খুব কম খেলেছে। তো রাইট উইংটা আমার মনে হয় একটু সমস্যা হতে পারে। এবং মিগুয়েলের কথা যেটা বলছো, মিগুয়েল দেখো, মিগুয়েল ও রাইট সাইডে খেলতে পারে, রাইট অ্যাটাকিং মিড খেলতে পারে, কিন্তু রাইট উইং হিসাবে কেমন খেলবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তার কারণ হলো মিগুয়েলের কিন্তু উইথ দ্য বল সেই
স্পিডটা নেই যেটা ইন্ডিয়ান সার্কিটে আইএসএল খেলার জন্য উইঙ্গারদের দরকার হয়। এটা আমার ধারণা। এবারও ভালো খেলতে পারে, আমি চাই আমাকে ভুল প্রমাণ করুক এবং ভালো খেলুক। আমি একটা প্লেয়ারকে বলতে পারি মিগুয়েল মোর অফ আ রাইট মিডফিল্ডার, রাইট উইং। একদম মনে হয় একদম ও একটা রাইট মিডফিল্ডার। আমি তোমাকে যেটা আগের দিন বলছিলাম যে ওই একটা হাইব্রিড 6-8, মানে ও 6-8 এর মধ্যে, এই 6-8 পজিশনটার মধ্যে খেলাটা খেলে। তো এবার রাইট উইং হিসাবে আমাদের এই মরশুমে আমার কেন জানি না মনে হয় আমাদের জেসিং টিকেকে সুযোগ দেওয়া হতে পারে, কারণ সিএফএল এর যে কটা ম্যাচে আমি খেলা দেখছি ওকে কিন্তু একটু অন্যরকম ভাবে ইউজ করা হচ্ছে। ওকে একটু রাইট সাইড দিয়ে কিন্তু অ্যাটাক করতে বেশি দেখা যাচ্ছে। এটা এটুকুই বলবো। থ্যাংক ইউ। এটা আমিও নোটিস করেছি। এবং তুই ওই 7 গোলের ম্যাচে জেসিনের সেকেন্ড গোলটা তুই খেয়াল করে দেখ ও কিভাবে গোলটা করেছে। হ্যাঁ, দারুণ গোল করেছে রাইট সাইড থেকে ওরকম ভাবে, মানে বক্সের ভেতর পেনিট্রেট করে ঢোকা, বিং আ রাইট ফুটার, মানে এক্সেলেন্ট। ওর অ্যাকচুয়ালি ওর দুটো ফুটই খুব ভালো কাজ করে। হ্যাঁ, এবং ও কিন্তু লেফট ফুটে ফিনিশ করেছে। লেফট ফুটে ফিনিশ করেছে। তো এটা দারুণ পয়েন্ট বললি। এটা জাস্ট আমি ভেবেছিলাম কিন্তু ভুলে গেছিলাম, তোর কথা প্রসঙ্গে এগিয়ে এলো। আচ্ছা, আরো কেউ কিছু অ্যাড করবেন? গাঙ্গুলি দা, পূজন বা বিজয় দা, বিফোর উই ক্লোজ অন শো টুডে, দোকান বন্ধ করার আগে। আমি একটা কথাই একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইসরায়েল যে টিমটা করেছে তার পারফরমেন্স তো মাঠে প্লেয়াররা খেলবে। এবং ব্যাপার হচ্ছে অস্কারের একটা নেচার আছে আউট অফ পজিশনে প্লেয়ারদের খেলানো, যেটা নাকি আমার একদম পছন্দ নয়। আমি ইসরায়েলের যেসব প্লেয়ার আছে তাকে প্রপার পজিশনে খেলে কিন্তু আমার মনে হয় রেজাল্ট অনেক বেটার আসবে। যাকে যেমন ধরো নাওরেমকে উইংয়ে এবার কম দেখতে পাওয়া যাচ্ছে, এই জন্যই বেশি। অস্কার কিন্তু গতবার একটা কথা বলেছিল, নাওরেম যখন মিডফিল্ড থেকে খেলেছিল তারপর ক্যান বি গুড প্লেয়ার বা মিডফিল্ড অলসো। এবং অস্কার এটা ধরেই এগোবে যে নাওরেম যদি বল ফিট করতে পারে ভালো, নাওরেমকে মিডফিল্ড থেকে খেলালে আমাদের এফেক্টিভ হবে। কিন্তু আমি এটা বলবো যে প্লেয়ার যারা স্ট্রাইকার থাকবে তাদের কিন্তু গোল করতে হবে, কনভার্সন রেট বাড়াতে হবে। কনভার্সন রেট না বাড়লে কিন্তু এই পজিটিভ যে এইম থাকবে সেই এইমে কিন্তু পৌঁছাতে পারবে না। গোল করাটা খুব জরুরি এবং সেই রেটটা, কনভার্সন রেটটা বাড়ানো। মানে ধরো আমরা ফার্স্ট ম্যাচ দুরান্তে খেলতে নামছি, যতগুলো গোলের চান্স প্রত্যেকটা গোল করতে হবে, করা উচিত আর কি। মানে এমটা থাকবে গোল করবো, হবে না হবে সেটা পরের ব্যাপার, এম থাকবে গোল করবো। এই জন্যই যত গোল করবে তত কিন্তু কনফিডেন্স পাবে। প্রচুর একটা কনফিডেন্স তৈরি হবে যে আমি যদি ইন্ডিয়ান প্লেয়ারে খেলে, আমার বিদেশি কোনো ম্যাচে না খেলে সেই অভাবটা অনুভূত হবে না, যেটা গোল করার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হতে পারে। আরেকটা জিনিস আমি বলবো, এখানে একজন প্রশ্ন করেছিলেন যে ডেভিডকে চান্স দেওয়া উচিত, 100% উচিত। ডেভিড আগের বছর যে গোলগুলো করে গেছে ইসরায়েলের হয়ে প্রত্যেকটা স্মরণীয় গোল ছিল। ডেভিডের মতো পজিটিভ স্ট্রাইকারকে সবসময় সুযোগ দেওয়ার পক্ষে হবে, কারণ গোল ভালো জেনে যথেষ্ট স্পিড আছে, ইন্টেলিজেন্ট প্লেয়ার। আমি আশা করবো আপনার কাছে রিকোয়েস্ট করবো, আমি এটা প্লিজ ডেভিডকে চান্স দাও। ডেভিড ক্যান বি এফেক্টিভ নাম্বার 9। একদম অ্যাবসলিউটলি যে গোলগুলো আমার একটা লাস্ট টেক আছে দেবময়দা, এটা একটু আনফিনিশড হয়ে যাবে কারণ রাইট উইঙ্গারকে নিয়ে যেহেতু বলা হচ্ছে। আমার মনে হয় দেখো, বিষ্ণু প্রচুর ম্যাচ রাইট উইঙ্গে খেলেছে লাস্ট সিজনে, নন্দকুমার আছে, এবং কোচ যখন এতগুলো উইঙ্গার নিয়েছে এরকম চিন্তা করেই নিয়েছে যে এরা রাইটে খেলবে এরা লেফটে খেলবে, নাহলে এতগুলো উইঙ্গার কেন নিত, সবাইকে থোড়ি একদিকে নেবে। তো ওনার চিন্তাধারা আমরা এবার বিশ্লেষণ করতে পারি যে এর থেকে বেটার আমরা ইউজ করতে পারি কিনা বা এর থেকে বেটার পেতে পারি কিনা। আমার মনে হয় না খুব বেটার কেউ আছে ইন্ডিয়ান সার্কিটে চাং থেকে ছাড়া এখন আজকের দিনে দাঁড়িয়ে যে খুব রাইট দিয়ে মারাত্মক খেলে দেবে। তো আমার মনে হয় যে হ্যাঁ, মানে আমার মনে হয় দেবময়দা যে বিষ্ণু নন্দাকে আমরা রাইট থেকেই দেখবো, হয়তো কিছু কিছু ক্ষেত্রে অন্য কাউকেও দেখতে পারি, মিগুয়েলকে দেখতে পারি, বাট আমার মনে হয় কোচ ভেবেই করেছে। মানে কোচ কখনো এরকম মানে না ভেবে করবে না যে আমি একে একে রাইটে খেলাবো না, সবাইকে লেফট দিয়ে খেলাবো। আমার মনে হয় ডেফিনেটলি বিষ্ণু আর নন্দাকে রাইট থেকে দেখবো, বা মাহেশকেও আমার মনে হয় কিছু কিছু ফেজেসে দেখতে পারি। আর আমার মনে হয় মিগুয়েলকে আমরা তুমি যে পয়েন্টটা বলছো এবং আমি অনেকটাই সম্পূর্ণ একমত, যুবভারতীতে হোম ম্যাচে যেরকম ধরনের আমাদের মাঠটা, আমার মনে হয় মিগুয়েল যদি রাইট সাইড দিয়ে যেরকম ধরনের বল কন্ট্রোল ওর আছে, পরে ইন্ডিয়ান প্লেয়ারদের কাটাতে পারবে কিনা সেটা তো সময় বলবে, বাট যে ধরনের মানে বল কন্ট্রোল মানে এবিলিটি আছে আমার মনে হয় যথেষ্ট এফেক্টিভ হবে মিগুয়েল রাইট সাইড ওই চ্যানেল। এবং আমি সবাইকে বলবো ডু নট ডিসকাউন্ট নন্দকুমার। হ্যাঁ, লাস্ট সিজনটা খুব খারাপ গেছে, কিন্তু তার আগের সিজনে যখন ও এসেছিল ও গোল করেছিল। নন্দকুমার ইজ এ প্রলিফিক গোল স্কোরার। হ্যাঁ, ওর সিজন খারাপ গেছে, আমি মানছি সিজন খুব খারাপ গেছে। এবারে খুব সিরিয়াস, আগে থেকে প্র্যাকটিসে নেমেছে, নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা করবে এই সিজন, দেখা যাক কি হয়। তো আমাদের আনগ্রেটফুল হওয়া উচিত না দেবময়দা, কারণ আমাদের যেটুকু খুশির মুহূর্ত ছিল নন্দকুমারের কিন্তু একটা বিশাল বড় রোল। ওই যে খুশির মুহূর্ত সেটা কিন্তু নন্দকুমারই দিয়ে গেছে, ঠিক আছে?
সুপার একদমই কাপে। আনগ্রেটফুল হওয়াটা উচিত নয়। ইভেন আমি একটাই কথা বলবো, হ্যাঁ বল। আমি আমি জাস্ট একটাই বলছি, নন্দকুমার অবশ্যই মানে ও ওই ডার্বি গোল এবং সুপার কাপে ওর যে পারফরমেন্স মানে অসাধারণ, মানে সেটা আমি কোনোদিনও ভুলবো না। বাট বাকি ম্যাচগুলো কিন্তু মানে খুবই খারাপ খেলেছে মানে আমার মতে। এবং মানে এটার একটা সব থেকে বড় কারণ আমার যেটা মনে হয় যে ও কিন্তু একটা কমপ্লিটলি লেফট উইঙ্গার, মানে ও যে খেলাটা এর আগে খেলেছিল দেখবে ও কিন্তু লেফট উইং এই খেলতো। ওকে কার্লোস কোয়াদ্রাদো নিয়ে রাইট উইং এ শুরু করিয়েছিলেন এবং ও যথেষ্ট প্রথম দিকে ভালোই খেলতো, বাট লাস্ট সিজনটা অতটা ভালো খেলতে পারেনি। আমি এটাই চাই তোমরা যা বলছো এগুলো সত্যি হোক, প্রত্যেকটা প্লেয়ার টিমে ভালো খেলুক এবং আমাদের রাইট উইং নিয়ে আমার পার্সোনাল যে সমস্যাগুলো আছে সেগুলো মিটে যাক এবং টিমটা খুব ভালো খেলুক। মানে আমি জাস্ট এটাই চাই, আর কিছুই না। না একদম একদম ঠিকই আছে। সো নন্দকুমার এবারে লেফট উইং এও আমি জানি না লেফট উইং এতে এবার সুযোগ পাবে না, এবার অলরেডি বিপিনও চলে এসছে। তো অ্যাজ এ উইঙ্গার আমার মনে হয় যদি একটু ভালো খেলতে পারে, টিম কম্বিনেশন অ্যাডজাস্ট করতে পারলে ভালোই হবে। রেফারিং এর বিষয়ে শৈবালদার তো কিছু মতামত থাকেই। যদিও কোয়েশ্চেনটা রাজশ্রী আর পূজনকে করেছে, আমি বলছি রেফারি একটা প্রবলেম আমার মনে হয় কিছু করার নেই। আমার মনে হয় রেফারিং বিষয়ে আলোচনাটা আমাদের শৈবালদাই সব থেকে ভালো করে থাকে। তো যেদিনকে শৈবালদার শোতে আসবে শৈবালদা করলেই সব থেকে আমার মনে হয় ভালো হবে, আমাদের থেকে শৈবালদার ওপিনিয়নটা আরো ভালো থাকে। তুমি শোতে আসবে সেদিন তুমি এই রেফারিং এর বিষয়ে আলোচনা করবে, বাট রেফারিং এর বিষয়টা শুধুমাত্র আইএসএল কে দিলে আইএসএল আর এআইএফএফ দেখে, সেটা এআইএফএফ কন্ট্রোল করে। কিন্তু এটা শুধু রেফারির বিষয় নয়, অ্যাকচুয়ালি রেফারিকে কিভাবে, দেখুন আমি অনেকে বলবেন আজগুবি গল্প, তো রেফারিকে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে এটা তার উপর বিষয়। রেফারিকে যদি বলা হয় যে তুমি ডিসাইড করো যে টুর্নামেন্টের ফিউচারটা তুমি ডিসাইড করো এভাবে এভাবে হবে, তাহলে রেফারি সেভাবেই করবে। তো এটা একটা টুর্নামেন্ট, সেটাকে লোকে যাতে কর্পোরেট টুর্নামেন্ট না বলে, লোকে যাতে পাড়ার টুর্নামেন্ট না বলে, টুর্নামেন্টের স্যাংটিটি বজায় থাক। ঠিক আছে, অলরেডি তার কি অবস্থা হবে কিনা কেউ জানে না। সেখানে এআইএফএফ নিজে একটা তার স্বার্থ রয়েছে, সে এককালীন টাকা চাইছে। আইএসএল বলছে ধর্ম সেই টাকা দেবই না, সবাই লসে রান করছে, যা দিচ্ছি চুপচাপ খেলুন। পরিস্থিতির বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে, সুতরাং কি হবে মানে এইগুলো নিয়ে আলোচনা করে আর মানে আমার মনে হয় আরো 2-3 রাত চলে যাবে। যাই হোক, এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ। লাস্ট কথাটা বলে দিই, লাস্ট সেন্টেন্সটা বলে দিই। লাস্ট সেন্টেন্সটা, নন্দ এবছর ভালো করবে কারণ ওর সাদা চুলটা আবার কালো করে মাঠে এসছে। চুলটা কালো করে মাঠে এসছে। তো যাই হোক, ভালো লাগলো। আমরা ইটস নট এভরিডে যে উই কন্ডাক্ট 2 আওয়ার শো। আজকে আমরা শনিবার দিন করলাম, হোপফুলি নেক্সট শনিবারে আবার করতে পারবো। গুড নাইট, শুভরাত্রি, আপনাদের সানডেটা ভালো কাটুক। জয় বেঙ্গল। জয় বেঙ্গল। গুড নাইট। জয় বেঙ্গল, গুড নাইট।